কি হয়েছে? মেধা ক্লান্ত চোখে ইজহানের দিকে তাকিয়ে বলল, আমি তোর বউয়ের সাথে পারছি না, আর আমার ব্লাড লাগবে একটু। তুই তো তোর বউকে হসপিটাল নিতে দিবি না, তাই ব্লাড নিয়ে টেস্ট করিয়ে দেখব কি সমস্যা, জ্বরে কোথাও সমস্যা হয়েছে বা আছে কি না। ইজহান বুঝলো কথাটা। পদ্মকে পেছন দিক দিয়ে গিয়ে জড়িয়ে ধরল, তারপর মেধার সামনে নিয়ে আসলো। ভয়ে পদ্ম ইজহানের বক্ষে মুখটা লুকিয়ে রাখলো। ইজহান এক হাত দিয়ে পদ্মের মাথা চেপে ধরে আছে। মেধা এত ছটফট করছে। ব্লাড নেওয়ার সাথে সাথেই পদ্মর শরীরে একেবারে ছেড়ে দিল। নিচে পড়ে যাওয়ার আগে ইজহান ধরে নিল। মূলত পদ্মের শরীর এমনিতেও দুর্বল, আবার একটা ইঞ্জেকশনের ব্লাড নিয়েছে, যার কারণে পদ্ম সেন্সলেস হয়ে গিয়েছে। ইজহান পদ্মকে বেডে শুইয়ে দিল। মেধা ইজহানের কাঁধে হাত দিয়ে বলল, শোন ইজান, মেয়েটা এখনো অনেক ছোট, এত বেশি বুঝ জ্ঞানও হয়নি। কিছু করার আগে ভেবেচিন্তে কাজ করিস। ওর সাথে আগে ভালো মতো মিশতে শিখ, তারপর অন্য কিছু ভাবিস। তুই একজন ডক্টর, আশা করি আমার কথাগুলোর মানে খুব ভালো করে বুঝতে পেরেছিস। ইজহান মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে ওর? কি জানি, যতটুকু বুঝেছি শরীর খুব দুর্বল, স্যালাইন দেওয়া লাগবে। তুই একটা কাজ করিস, ওকে আমি যে হসপিটালে বসি ওইটাতে নিয়ে যাস, আমি কিছু টেস্ট দিব। সেটা তো আমিও দিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমার হসপিটালের লোকেরা জানে না বিয়ে করেছি, যার জন্য পদ্মকে ওখানে নিতে পারছি না। তাই তোকে বাসায় আনা আর কি। যাই হোক, ধন্যবাদ মেধা। মেধা হাসলো। এখন তার যাওয়ার সময় হয়েছে। ইজহান রুবিনা খাতুনকে বলল পদ্মর কাছে যাওয়ার জন্য, আর সে মেধাকে হসপিটালে দিয়ে আসতে গিয়েছে। ইজহান বাসায় আসার পর দেখলো পদ্মের জ্ঞান ফিরেছে। ইজহান পদ্মকে দুপুরে খাবার খাইয়ে দিল, মেডিসিন দিয়েছে পদ্মকে। পদ্ম খেয়ে শুয়ে আছে, ইজহানও তার পাশে শুয়ে পড়ল। পদ্ম ইজহানের দিকে তাকিয়ে আছে। মানুষটা খুব ভালো, তার খারাপ সময়ে পাশে থেকেছে, সেবা যত্ন করেছে। পদ্ম হাসছে। ইজহান পদ্মের দিকে তাকালো। তুমি হাসছো কেন? না এমনি। আচ্ছা, কাল তো বলেছিলেন ভালোবাসা দেখাবেন, আর তো দেখাননি। তাই তুমি আমার ভালোবাসা দেখতে চাও? কেন চাইবো না? আমার ভালোবাসা দেখার জন্য তোমাকে আগে সুস্থ হতে হবে। ভালোবাসা দেখতে হলে সুস্থ হওয়া লাগে বুঝি? হ্যাঁ, তুমি তো এখনো অনেক ছোট। জি না, আমি এখন বড় হয়েছি। ইজহান কথা বলল না। মেয়ে মানুষের কথা বেশি একটা উত্তর দেয় না সে। তার মনে হয় তারা শুধু জিলাপির প্যাচ লাগিয়ে কথা বলে। ইজহান পদ্মের মাথায় হাত বুলাচ্ছে। এই জিনিসটা সবসময় পদ্মর ভালো লাগে। পদ্ম উঠে বসলো। তার আর ভালো লাগছে না শুয়ে থাকতে। ইজহানও পদ্মের সাথে বসলো। কি হয়েছে তোমার? উঠে বসেছো কেন? পদ্ম মুখ ওদিকে রেখেই বলল, সারাদিন শুয়েছিলাম, ভালো লাগছে না। ইজহান পদ্মের কানে হালকা করে তার ওষ্ঠ ছুঁয়ে দিল। হঠাৎ এরকম হওয়াতে পদ্ম বেশ লজ্জা পেল। মনে হচ্ছে লজ্জায় সে মরেই যাবে এমন অবস্থা। ইজহান পদ্মের লজ্জা দেখে পদ্মের মাথায় তার বক্ষ চেপে ধরল। ইজহান পদ্মকে উদ্দেশ্য করে বলল, যখন তোমার খুব কষ্ট হবে, যন্ত্রণা হবে বা তুমি লজ্জা পাবে, তখন তুমি আমার এই জায়গায় এসে মুখ লুকিয়ে ফেলো। এই জায়গাটা একান্তই তোমার পদ্মফুল। ইজহান পদ্মকে নিয়ে মেধার কাছে এসেছে। মেধা যে হসপিটালে চাকরি করে ওখানেই। তাদের আর সিরিয়াল তাদের আর সিরিয়াল দেয়া লাগেনি। মেধার কেবিনে ইজহান আর পদ্ম বসে আছে। মেধা পদ্মকে কিছু টেস্ট দিল। পদ্ম তো ভয়ে ভয়ে শেষ। টেস্টগুলো যখন করছিল তখন ইজহান সাথেই ছিল। নর্মালি এসব টেস্ট প্রত্যেককেই দেয়া হয়, কিন্তু কোনো সমস্যা নেই পদ্মের রিপোর্ট দেখার পর বুঝেছে। কিন্তু শরীর দুর্বল, তাই স্লাইন দেওয়ার লাগবে। ইজহানকে মেধা বলল, তুই কি স্যালাইন এখানে দিবি নাকি তোর বাসায়? বাসায় দিব, সমস্যা নেই। এরপর সব কিছু আমি হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা তাহলে তো ভালোই, ঠিক আছে। শোন, পদ্মের মা গ্রামে চলে যাওয়ার পর ওকে আমার বাসায় দিয়ে যাবি। ইজহান এই কথাটাকে পাত্তা দিল না বেশি। সেটা পরে দেখা যাবে। মেধা রেগে গেল। বড্ড বেশি বাড়াবাড়ি করছিস কিন্তু তুই। তোর বউকে কি কেউ নিয়ে যাবে? আরে দিয়ে আসবো তোর বাসায়, এখন চুপ কর।
ইসহান পদ্মকে নিয়ে বেরিয়ে গেল হসপিটাল থেকে। পদ্মের খুব বেশি খারাপ লাগছে। গাড়িতে উঠতেই পদ্ম সিটে মাথা হেলিয়ে দিল। পদ্মের সব সময় অসুখ হয় না, আবার হলে ছাড়ে না, এমন অবস্থা এখন। ইসহান পদ্মের হাত ধরে জিজ্ঞেস করলো। তোমার বেশি খারাপ লাগছে? পদ্ম মাথা নাড়ল। মনে হচ্ছে কথা বলার শক্তি নাই। বাসায় এসে কোনো মতে ফ্রেশ হয়ে শুয়েছে। পদ্মের মা রুমিনা খাতুন পদ্মের জন্য খাবার নিয়ে এসেছে। তিনি নিজ হাতে পদ্মকে খাইয়ে দিয়েছে। ইসহান স্যালাইন নিয়ে আসলো। পদ্মের সাথে অনেক জোর জবরদস্তি করে লাগালো। পদ্মের কাজ হচ্ছে সে এসব দিবে না, তার ভয় লাগে। পদ্মের কথা হচ্ছে সে এসব দিবে না, তার ভয় লাগে। সারা রাত স্লাইন দেওয়ার পর পদ্ম মোটামুটি এখন আগের থেকে অনেক ভালো। প্রায় 9 দিন পর পদ্ম এখন পুরোপুরি সুস্থ। পদ্মের মা আর বোন চলে গিয়েছে। পুষ্প যাওয়ার আগেও ইসহানকে লজ্জা দিয়ে গেছে। তার ইচ্ছে ছিল তার দুলাভাই তাকে ঘুরাবে। প্রথমবার ঢাকা শহরে এসেছে, কিন্তু তিনি তো ঘুরালেনই না। মনে মনে যে কত বকেছে ইসহানকে পুষ্প। এখন পদ্ম বাসায় একা একা থাকতে পারে, মূলত তার অভ্যাস হয়ে গিয়েছে। মাঝে মাঝে ইসহান পদ্মকে মেধার বাসায় দিয়ে আসে। মেধা পদ্মকে একদম তার ছোট বোনের মতোই আদর করে। পদ্ম মেধাকে অনেক সম্মান করে, আর ইসহানের সাথে তার ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। এই ভালো সম্পর্ক গড়ে ওঠার পেছনে মেধার অবদান বেশি, কারণ সেই পদ্মকে বোঝায়, বলে উপদেশ দেয় কিভাবে কি করতে হবে। পদ্ম অসুস্থ হয়ে যাওয়ার পুরোটা জার্নি ইসহান তার পাশে ছিল। নিজের সবটুকু দিয়ে পদ্মকে সুস্থ করেছে। সকাল 7টা, পদ্ম উঠে গিয়েছে ঘুম থেকে। সকালে নাস্তা বানাচ্ছে ইসহান তার পাশে। পদ্মকে না পেয়ে সেও উঠে গেল। এই মেয়েটার এই এক সমস্যা। কে বলে এত সকালে উঠে নাস্তা বানাতে? সকাল সকাল ইসহান পদ্মকে মনে মনে বকা দিয়ে ফ্রেশ হতে গেল। ইসহান ফ্রেশ হয়ে এসে পদ্মের কাছে আসলো। পরোটা বানাচ্ছে সে। ইসহান পদ্মের পেছনে দাঁড়ালো। তোমাকে কে বলে এত তাড়াতাড়ি উঠতে? কেন নাস্তা বানানো লাগবে না? যদি নাস্তা না বানাই তাহলে কি না খেয়ে হসপিটালে যাবেন? তাই বলে তো এত তাড়াতাড়ি ওঠারও কোনো দরকার নেই, তাই না? পদ্ম আর কিছু বলল না। সে নিজের মতো কাজ করছে। পদ্ম কথা বলছে না দেখে ইসহান পদ্মকে তার দিকে ফিরিয়ে বলল। কথা বলছো না কেন? তাড়াতাড়ি উঠেছি তো কি হয়েছে? না, এটা হবে না। যতক্ষণ আমি ঘুমিয়ে থাকবো ততক্ষণ তুমিও ঘুমাবে। পরের বার আমি যেন ঘুম থেকে উঠলে তোমায় পাই। আচ্ছা ঠিক আছে। তারপর ইসহান তৈরি হয়ে গেল হসপিটালে যাওয়ার জন্য। ইসহান আর পদ্ম একসাথে নাস্তা করে ইসহান হসপিটালে চলে গেল। ইদানিং ইসহান বেশ ফাঁকি দিচ্ছে। মনে হয় যখন সে হসপিটালে যাবে তখন তার খুব আলসেমি লাগে। তবে নিজের পোশাকে অবজ্ঞা করার অভ্যাস নেই তার। ইসহান যখন তার কেবিনে বসে বসে ফোন চাপছিল তখন সানায়া আসে। সানায়া বোধ হয় দিন দিন ভালো হচ্ছে ইসহানের মনে হয়, কারণ সে ইসহানকে সরি বলেছে। আর সেই সব নিয়ে কথা বলে না আজকাল। সানায়া ইসহানকে দেখে মুচকি হাসি দিল। কেমন আছেন? ভালো। আপনি কি এখনো আমার সাথে কথা বলতে আনইজি ফিল করছেন? না, আপনার আনইজি ফিল করা দরকার মনে হয়। কেন কেন? কারণ আপনি একটা অপরিচিত পুরুষ মানুষের সাথে কথা বলতে এসেছেন। সানায়া বুঝলো ইসহান তাকে অপমান করছে, তাও মুখটা বন্ধ করে রাখলো। সবগুলো অপমান শোধ তুলবে সে, শুধু সময়ের অপেক্ষা। আমরা তো অনেক আগে থেকেই পরিচিত, তাই না? ইসহানের কোনো হেলদোল নেই। তীক্ষ্ণ দৃষ্টিতে সানায়ের দিকে তাকিয়ে আছে। পরিচিত হয়েও অপরিচিত একটা কথা আছে না, ঠিক সেরকমই। সানায়ার কষ্ট হচ্ছে, কিন্তু ইসহানকে কিছু বলতে পারছে না। মন চাচ্ছে ইসহানকে কতগুলো কথা শোনাতে। গেট টুগেদার নিয়ে কি প্ল্যান আপনার? চমক আসছে সবার জন্য। কিসের চমক? সেটা পরেই দেখতে পাবেন। তাহলে আমি উঠি। এই বলে সানায়া চলে গেল। ইসহান বসে বসে হাসছে আনমনে। সারপ্রাইজটা সুন্দর হবে। বিশেষ করে সানায়ার কাছে ভালো লাগবে সারপ্রাইজটা। কবে আসবে সেই দিন? পদ্মকে ইসহান একটা মোবাইল কিনে দিয়েছে। যখন ইসহান একটু ফ্রি হয় তখনই পদ্মকে কল দেয়। বিষয়টা পদ্মের বেশ ভালো লাগে। পদ্ম মোবাইলটা সব সময় তার কাছেই রাখে, কারণ ইসহান ঘন ঘন কল দেয়। ইসহানের একটা টেনশন থাকে, পদ্ম বাসায় কি করছে, বাসায় একা একা, তাই কল দিতে থাকে। পদ্ম এখন দুপুরের রান্না করছে। নিজের কাজটা নিজেই করতে পারে সে। রান্না শেষ করে গোসল করতে ঢুকলো।
ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ইসান কল দিয়েছে। পদ্ম তাড়াতাড়ি আবার কল ব্যাক করলো, সাথে সাথে ইসান কল রিসিভ করলো। ইসান রেগে গিয়েছে কারণ সে কল দিয়েছিল আর পদ্ম ধরেনি কেন। তখন সে তো ভয় পেয়ে গিয়েছিল। তখন যে কল দিলাম ধরোনি কেন? ইসানের গম্ভীর কণ্ঠ শুনে পদ্ম ভয় পেল। আমি গোসল করতে গিয়েছিলাম। এত দেরি কেন? বাসায় তো একা থাকো, তাও দেরি করে গোসল করতে যাও। তোমার এসব কাজ বিরক্ত লাগে ভীষণ। ইসানের কথা শুনে পদ্ম মুখটা কুঁচকে ফেলল। আর করব না দেরি করে গোসল, সত্যি। আচ্ছা বাদ দাও, খেয়েছো? না খাইনি এখনো, আপনি খেয়েছেন? জি ম্যাডাম খেয়েছি, খাবার খেয়ে নিও। আচ্ছা। ইসান শান্ত গলায় বলল। আজ শাড়ি পরে রেডি হয়ে থেকো। পদ্ম অবাক হলো। কেন? তোমাকে নিয়ে ঘুরতে বের হব। আপনি তো আসেন রাত 10টায়, তখন কি কেউ ঘুরতে বের হয়? আমি সন্ধ্যায় আসবো। ইসান আজ তাকে নিয়ে ঘুরতে বের হবে সন্ধ্যায়। পদ্ম তাই করলো। সে সুন্দর করে শাড়ি পরে তৈরি হয়ে গেল। তবে কুচি ঠিক করে হয়নি, কেমন জানি লাগছে তাকে। আয়নার সামনে গিয়ে শতবার দেখে ফেললো বোধ হয় নিজেকে। চোখে একটু হালকা কাজল দিল, চুলগুলো খোপা করলো, সামনে দিয়ে দুপাশে কিছু চুল বের করলো যেন একটু সুন্দর লাগে। লাল কালারের লিপস্টিক দিয়েছে। বেশি লিপস্টিক দেয়া সে পছন্দ করে না, মূলত এটা তার ভালোই লাগে না। এখন পদ্ম সম্পূর্ণ রেডি। কিছুক্ষণের মধ্যে ইরসান আসলো। পদ্মকে দেখে তার ভেতরটা হঠাৎই কেঁপে উঠল। পিচ্ছি একটা মেয়েকে শাড়ি পরলে এত সুন্দর লাগে কেন? ইরসান হেসে দিল পদ্মকে দেখে। পদ্মকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। কুচিটা ঠিক হয়নি এটা খেয়াল করেছে ইরসান। নিচে বসে কুচিটা ঠিক করে দিল পদ্মকে। পদ্ম মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ইরসানের দিকে। কুচি ঠিক করা শেষ হলে ইরসান উঠে দাঁড়ালো। ইরসান তার হাত পদ্মের গাল স্পর্শ করে বলল, খুব সুন্দর লাগছে মিসেস শেখ। পদ্ম হাসলো ইরসানের কথা শুনে। ইরসান পদ্মের হাসি দেখে বলল, হাসলে তো আরো ভালো লাগে দেখতে। পদ্ম চোখটা ছোট ছোট করে বলল, এখানেই কি দাঁড়িয়ে থাকবেন নাকি? না না, সেসব চিন্তা নেই, আজ চলো আমার সাথে। তারপর ইরসান আর পদ্ম বেরিয়ে আসলো। ইরসান তার গাড়ি করে পদ্মকে নিয়ে একটা সুন্দর জায়গায় আসলো। সেখানে পাশেই নদী আছে আর নদীর ঘাটে অনেক মানুষ। সবাই সবার ভালোবাসার মানুষ পরিবার নিয়ে এসেছে। পদ্মের ভয় লাগছে কারণ সে এত মানুষ কখনো দেখেনি। ভয়ে ইরসানের হাত চেপে ধরেছে। ইরসান পদ্মের কাঁধ জড়িয়ে ধরে বলল, আমি তো আছি, সমস্যা নেই। তারপর তারা বেশ কিছুক্ষণ ওই নদীর পাড়ে দাঁড়িয়েছিল। একজন যেন আরেকজনের মনের ভাবটা বুঝতে পারে। এই সময়টা পদ্মের বেশ ভালো লাগলো। ইরসানের কাঁধে মাথা দিয়ে পরিবেশটা উপভোগ করছে পদ্ম। তার যে খুব ভালো লাগছে আজকে। মনে হচ্ছে সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে। এতদিন নিজেকে বন্দি মনে হতো। কখনো বাইরে যাওয়ার কথা মুখ ফুটে ইরসানকে বলেনি। আর ইরসান তো মহাব্যস্ত। মহাশয় বাসায় আসে রাত 9টা বা 10টার পর। সে আবার কখন পদ্মকে নিয়ে ঘুরতে যাবে? বাসায় আসার সময় রাস্তায় একজন ঝালমুড়িওয়ালাকে দেখে পদ্ম গাড়ি থামাতে বলল। ও যখন স্কুলে যেত ওদের স্কুলের সামনে এমন ঝালমুড়িওয়ালা ছিল। পদ্ম প্রতিদিন ঝালমুড়ি খেত। ঝালমুড়ি হচ্ছে তার প্রিয় একটা খাবার। ইরসান পদ্মকে এসব রাস্তার খাবার খাবে দেখে কিছু বলল না, কারণ একদিনই তো খাবে। পদ্ম ঝালমুড়ি নিয়ে গাড়িতে উঠে পড়ল। ইরসান একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। পদ্ম ঝালমুড়ি খেতে খেতে বলল, এখানে থামলেন কেন? এখান থেকে ডিনার করে যাব বাসায়। পদ্ম খাওয়া বন্ধ করে দিয়ে বলল, আমি যে রান্না করেছি ওগুলোর কি হবে? পরে খাওয়া যাবে, এখন নামো। বেশি দেরি হলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। পদ্ম আর ইরসান ডিনার করে বাসায় চলে আসলো। ইরসান ফ্রেশ হয়ে এসেছে। যখন পদ্ম ফ্রেশ হতে যাবে তখনই ইরসান বলল, শাড়ি চেঞ্জ করো না? পদ্ম মাথা নাড়ল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো লাইট অফ হয়ে আছে, কিন্তু বারান্দায় সেই ড্রিম লাইটের মতো লাইটটা জ্বলছে। কিন্তু ইরসান সেখানে দাঁড়িয়ে আছে। পদ্মও সেখানে গেল। ইরসান পদ্মের উপস্থিতি বুঝতে পারল। আজ যে তোমাকে ঘুরিয়ে আনলাম কিছু তো বললে না। পদ্ম বুঝলো না ইরসান কি বলবে। মানে কি বলবো আমি? একটা ধন্যবাদও তো দিলে না। ইরসান মুখটা সামনে রেখে কথা বলল, ধন্যবাদ ডাক্তার সাহেব। ইরসান পদ্মের মুখের দিকে তাকালো। পদ্ম কখনো ডাক্তার সাহেব বলেনি, কিন্তু আজ বলেছে। হঠাৎ?
কি? ডাক্তার সাহেব বললে যে। ভালোবেসে বলেছি। ইছান যেন সাত আসমান থেকে টপকে পড়েছে। এই পদ্ম এসব কি বলছে? ভালোবাসো কবে থেকে? বিয়ের আগে থেকে। ইছান বুঝেছে এই পদ্ম তার সাথে মজা করছে, তাই সেও পদ্মের সাথে মজা শুরু করলো। বিয়ের আগে দেখেছো আমাকে? পদ্ম হেসে বলল। হ্যাঁ, দেখেছি। ইছান গ্রিলের সাথে ঠেস দিয়ে আছে। পদ্মর সামনে ঝুঁকে বলল। ঠিক আছে, তুমি তো বললে আমাকে ভালোবেসে ডাক্তার সাহেব বলেছো। আমার তো ভালোবেসে তোমাকে কিছু দেওয়া উচিত, তাই না? পদ্ম মাথা নাড়ল। ইছান পদ্মের মুখের সামনে তার মুখটা এনে তার কণ্ঠ পদ্মে ওষ্ঠে ছুঁয়ে দিল, আবার তাৎক্ষণিক নিজেকে সরিয়ে আনলো। পদ্ম হতভম্ব হয়ে আছে। ইছান পদ্মকে উদ্দেশ্য করে বলল। বিষয়টা একদম স্বাভাবিকভাবে নিবে। ইছানের এমন কার্যকলাপে পদ্ম লজ্জা পেল। ইদানিং ইছান তাকে বড্ড বেশি লজ্জা দেয়। পদ্মের মুখে লাল আভা ফুটে উঠেছে। সে এখন কি করবে? মন চায় মাটি খুঁড়ে গর্ত বানিয়ে সেটাতে ঠুকে যেতে। ছি, তার এমন লাগছে কেন? আর ইছানকে দেখে সে একদম স্বাভাবিকভাবেই আছে, যেন কিছুই হয়নি। আর এইদিকে পদ্ম তো লজ্জায় শেষ। বেশি চিন্তাভাবনা না করে ইছানকে জড়িয়ে ধরল, কারণ সে বলেছে লজ্জা পেলে কষ্ট হলে তার বক্ষে মাথা রাখতে। এই একটু শান্তি লাগছে। দিন দিন ইছান আর পদ্ম দুজনের সম্পর্কে স্বাভাবিকভাবেই এগুচ্ছে। তাদের মনে হয় প্রতিদিন খুনসুটি লেগেই থাকে। মূলত ইছান পদ্মকে খুব রাগায়, আর পদ্ম মুখটা ফটকা মাছের মতো ফুলিয়ে রাখে। বিষয়টা ইছানের বেশ ভালো লাগে, আবার রাগও করে। কিছুক্ষণ কথা বলে না পদ্মের। এসব ছোট ছোট খুনসুটি তাদের মাঝে ছড়িয়ে পড়েছে। এভাবে চলছে তাদের চড়ুই ভাতির মতো সংসার। ইছান আজ পদ্মকে মেধার কাছে দিয়ে সে হসপিটালের কাজে দূরে কোথাও গেল, আবার আজও এসে পড়বে। পদ্ম এখন মেধার কাছে। মেধা পদ্মকে খুব ভালোবাসে, ঠিক তার বোনের মতোই। মেধা পদ্মের মাথায় নিজের কোলে রেখেছে, হাত বুলিয়ে দিতে দিতে বলল। পড়াশোনা করবা না আর? পদ্ম মাথা তুলে মেধার দিকে তাকালো। করব, উনি আমার মায়ের সাথে কথা বলেছে। হ্যাঁ, মেয়েদের পড়াশোনা করা উচিত। নিজের পায়ে দাঁড়ানো দরকার প্রতিটি নারীকে। তাদের পায়ের নিচে মাটিকে শক্ত করা দরকার। পদ্ম খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। জি আপু। তোমাকে যে আমি আরও বলি ইজানের সাথে স্বাভাবিক হও, তার কি খবর? সব তো ঠিকই আছে। মেধা বিশ্বাস করলো না, কারণ মেধা একজন মেয়ে হয়ে পদ্ম তার সাথে কথা বলতো না ঠিক মতো। আর সেই জায়গা থেকে ইজান তো একটা ছেলে। শোনো, পরে দেখবা তোমার জামাইকে অন্য কেউ নিয়ে গিয়েছে। যে অবস্থা তোমাদের সম্পর্কের। পদ্মের বুকটা যেন আটকে উঠল। মানে? মানে করো না বেশি। এখন তো ইজান তার সব ধৈর্য তোমাকে দিয়ে রেখেছে। শুধু একবার তোমার থেকে একটা ভালো সুন্দর মেয়ে দেখুক, দেখবে তোমাকে আর ভালো লাগবে না। কারণ তুমি তো সেভাবে তাকে কোনো গুরুত্ব দাও না। 15 বছরের মেয়েদের কি বিয়ে হয়নি? তারা সংসার করেনি? শুধু একা তোমারই হয়েছে? আমারও তো বিয়ে হয়েছিল তাড়াতাড়ি। আমি কি আমার বরের সাথে সম্পর্ক ঠিক রাখিনি? সে আমাকে পড়াশোনা করিয়েছে, মূলত তার জন্যই আমি ডাক্তার হতে পেরেছি। তার সাথে কি আমার সম্পর্ক স্বাভাবিক দম্পতিদের মতন না? তাহলে তুমি কেন পারছো না এসব বাদ দিয়ে সব কিছু ঠিক করো? মেধা পদ্মকে বোঝানোর জন্য ইছানের নামে এগুলো বলেছে। ইছান ভালোই ছেলে, তবে পদ্মের এসব আচরণ কখনো একটা ছেলে সহ্য করবে না। মেধার কথা শুনে পদ্মের কেমন সব খালি খালি লাগছে, কথাগুলো সহ্য করতে পারছে না। আপু, সত্যিই কি উনি অন্য মেয়ের দিকে তাকাবেন? মেধা যেন খুশি হলো পদ্মের মনের ভিতর এরকম একটা কথা ঢুকাতে পেরে। হ্যাঁ, তাকাবেই তো, তাকানো উচিত। তুমি তো তাকে বর হিসেবে মানো না। মেধার কথা শুনে পদ্মের এবার কান্না চলে আসলো। এভাবে বলছেন যে? শুনো, তোমার এসব কান্না দিয়ে কিছুই হবে না। সব কিছু মেনে নাও, দেখবে তুমিও ঠিক সেও ঠিক। পদ্ম মাথা নাড়লো। জি আপু, আমি চেষ্টা করব। আর কত চেষ্টা করবে? তোমার বিরক্ত লাগে না এই কথা বারবার বলতে? তুমি বলবে যে আমার বরকে আমি কাউকে হতে দিব না। যে আমার বরের দিকে তাকাবে তার চোখ উপড়ে দিব। আর আমার বর যদি অন্য কোনো মেয়ের দিকে তাকায়,
তার 14টা বাজিয়ে দিব। পদ্ম অবাক হয়ে তাকিয়ে আছে মেধার এসব কি বলছে। ঠিক আছে, আপনি যা বলেছেন সেটাই হবে। তুমি বসো, আমি আসছি। মেধা মেধা গেল পদ্মের জন্য আইসক্রিম আনতে। এতক্ষণ যত কিছু বলেছে পদ্মকে, নিশ্চয়ই তার মনটা গরম হয়ে আছে। মনে তো আর পানি দেওয়া যায় না, তাই আইসক্রিম খেয়ে ঠান্ডা করুক মনটাকে। মেধা পদ্মকে আইসক্রিম দিয়ে বলল, নাও, এটা খেয়ে মনটাকে ঠান্ডা করো। আচ্ছা আপু, এখন কি করা লাগবে? কি করতে চাও তুমি? আমাদের সম্পর্ক আশেপাশের দম্পতির মতো হবে কিভাবে? আচ্ছা, ইজান তোমাকে চুমু দেয়? মেধার কথায় পদ্ম লজ্জা পেল। এই কথার উত্তর কিভাবে বলবে সে? এসব কথা না বললেও পারত, আরও কত কিছুই তো বলার আছে। শুনো, এত লজ্জা পেলে হবে না, যা জিজ্ঞেস করছি তা বলো। হ্যাঁ, মাঝে মাঝে। মেধা হঠাৎ হাতে তালি দিল। তোমাকে যদি একটা দিই তুমি দুটো দিবে, আবার তার জন্য শাড়ি পরবে, বলবে আমাকে ঘুরতে নিয়ে যান, এটা সেটার আবদার করবে। যেমন ও হসপিটালে আসার সময় বলবে চকলেট নিয়ে আসবেন, ফুল বই নিয়ে তারপর বাসায় আসবেন, আবার ধমকও দিবে যদি তোমার কথা না শুনে। পদ্ম নিজের মাথায় স্থির করলো, মেধা যা যা বলেছে তাই করবে। মেধা তাকিয়ে আছে পদ্মের দিকে। পদ্ম আইসক্রিমের চামচ নাড়ছে। আচ্ছা, আমি আপনার কথা শুনবো। রাত 8টা। পদ্মকে মেধার বাসা থেকে নিয়ে এসেছে ইসহান। মেধা বলেছিল পদ্ম আরও আজ থাকতে তার বাসায়, কিন্তু ইসহান পদ্মকে নিয়ে বাসায় চলে এসেছে। ইসহান কথা বলছে বেডে হেলান দিয়ে আজ শোয়া হয়ে। পদ্ম ইসহানের পাশে ঘুরঘুর করছে। কখন ইসহানের কথা শেষ হবে তার অপেক্ষায় সে অধীর আগ্রহে বসে আছে। এমন অবস্থা। ইসহান কথা বলে শেষে পদ্মকে বলল তার পাশে বসতে। পদ্ম তাই করলো। ফুটিসুটি হয়ে ইসহানের পাশে বসেছে। এতক্ষণ কি করছিলে তুমি? ইসহান এমন ছোট ছোট চোখে প্রশ্ন করলে পদ্ম ভয় পায়। কোথায় কিছু করলাম না তো। তাই বুঝি? হ্যাঁ। ইসহান কিছু না বলে পদ্মর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তার মনে হলো একটু মানসিক শান্তি দরকার, তাই সে কাজটা করলো। পদ্মের কোলে মাথা রেখে ইসহান রাজ্যের চিন্তা করতে লাগলো। একটু পর জামা কাপড় গোছাবে। কেন? কাল আমরা গেট টুগেদারে যাচ্ছি, তোমাকেও সাথে নিব। আচ্ছা, কিন্তু আপনারা যাবেন কোথায়? তাজেক, তুমি চিনো জায়গাটা? নাম শুনেছ? পদ্ম ঠোঁট কামড়ে ভাবলো, সে তো এমন অদ্ভুত নাম কখনো শোনেনি। এটা আসলে কোথায়? না তো, এমন জায়গার নাম কখনো শুনিনি। কেমন অদ্ভুত অদ্ভুত নাম সব। আপনার কাছেই থাকে? ইসহান হাসলো। বোকামের বোকাশোকা কথাবার্তা। অনেক সুন্দর জায়গা, তোমার গেলে আসতে মন চাইবে না। দেখা যাবে কেমন সুন্দর জায়গা। ইসহানের চোখ বুজে থাকলো কিছুক্ষণ। চোখ খুলে দেখলো পদ্ম নখ কামড়াচ্ছে। এই জিনিসটা প্রচন্ড বিরক্ত লাগে ইসহানের। নখ কত ময়লা থাকে সে কি এটা জানে না? এত বাচ্চা সে। ইসহান পদ্মের হাতটা সরিয়ে দিল মুখ থেকে। নখ মুখে দাও কেন? পরে তো পেটে ব্যথা করবে, তুমি জানো না নখে ময়লা থাকে? পদ্ম তার নখগুলো ইসহানকে দেখালো। দেখুন, কোনো রকম ময়লা নেই। ইসহান উঠে তার কিছু শার্ট টি শার্ট পদ্মকে দিয়ে গিয়েছে গোছাতে। আবার বলেও গিয়েছে পদ্ম যেন তার জামা কাপড়গুলো গুছিয়ে নেয়। পদ্ম সেগুলো গুছিয়ে ট্রলিতে রাখলো। ইসহান সোফায় বসে বসে টিভি দেখছে। পদ্মের কাজ শেষ হলে সে বারান্দায় যায়। মনটা একেবারে বিষাদে ছেয়ে গিয়েছে এমন মনে হচ্ছে তার। মন খারাপ হচ্ছে ভীষণ। কারোর সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করছে। এই ঢাকা শহরে একমাত্র মেধা ছাড়া আর কারোর সাথে মন খুলে কথা বলতে পারেনি। মেধাই একমাত্র মানুষ যার সাথে মিশেছে, কথা বলেছে। আবার মেধার সকালের কথাগুলো ভাবছে মনে মনে। তার মূলত এখন ভালোই লাগছে না। এই ইসহামের সাথেও বেশি কথা বলা যায় না, কারণ তার বেশি কথা বলা পছন্দ না। হঠাৎ রুমে ইসহানের আগমন ঘটল। রুমে পদ্ম নেই। সে বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিল ধরে, যেন মনে হচ্ছে কেউ তাকে বন্দি করে রেখেছে। ইসহান সেখানে গেল, পদ্মকে পিছন থেকে জড়িয়ে ধরল। হঠাৎ এটা হওয়াতে পদ্ম কেঁপে উঠল। ইসহান তার দাড়িযুক্ত গাল পদ্মের গালের সাথে লাগালো। ইসহানের খোঁজে খোঁজে দাড়িগুলো যেন পদ্মের গাল ইচ্ছে করে স্পর্শ করছে। ইসহান নরম কণ্ঠে বলল, কি হয়েছে ম্যাডাম? মন খারাপ কি বেশি হয়েছে আপনার? পদ্ম পরপর কেঁপে উঠল।
জি। পদ্ম পরপর কেঁপে উঠছে। ইজহানের যে হাতটা পদ্মের হাতের উপর ছিল, পদ্ম আরেক হাত দিতে সেটা চেপে ধরল। কথা এমন শোনাচ্ছে কেন পদ্মফুল? ইস, পদ্মফুল। পদ্ম মুগ্ধ হয়ে আছে ইজহানের উপর। আপনি যেভাবে জড়িয়ে ধরে রেখেছেন, কথা এমন শোনাবে না কেন? ইজহানের এ কথাকে বেশি পাত্তা দিল, কারণ সে জানে এই পদ্ম তাকে এটা বলবেই। মন খারাপ? পদ্ম মাথা নাড়ল। ইজহান পদ্মের গালে একটা চুমু এঁকে দিয়ে বলল, তোমাকে একটা বাবু উপহার দিব জলদি, তারপর আর মন খারাপ হবে না, সারাদিন তাকে নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক আছে পদ্মফুল? সকাল 5টা। ইজহান পদ্ম রেডি। তারা একটু পর বের হবে বাসা থেকে। তারপর হসপিটালের সব ডক্টররা একটা বাসে করে সাজেকের উদ্দেশ্যে রওনা হবে। যারা যারা বিবাহিত তারা তাদের সঙ্গীকে নিতে পারবে। হসপিটালের সিআই আর ম্যানেজিং ডিরেক্টর এই কথা বলেছে। বাসায় অগোছালো জিনিসপত্রগুলো পদ্ম গুছিয়ে রাখছে। ইজহান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পদ্মের কাজ। মেয়েটা যেন তাড়াতাড়ি বড় হয়ে গেল এমন লাগছে ইজহানের কাছে। বিয়ের দিন ভেবেছিল সে মেয়েটাকে মেনে নিতে পারবে না, বা এই মেয়েটাকে মেনে নিবে না। তাদের বৈবাহিক সম্পর্ক বোধ হয় নামেই হবে। এখন সেই পিচ্ছি মেয়ে তার সংসার করছে, ভাবা যায়। আর দিন দিন মেয়েটাকে এত আদুরে লাগে ইজহানের, একদম কিউট কিউট বাচ্চাদের মতো। ইজহান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই পদ্মকে বলল, হয়েছে ম্যাডাম? পদ্ম যে জিনিস যেখানে থাকে সেটা সেই জায়গায় রেখে দিতে দিতে বলল। এই তো এখনই হয়ে যাবে। পদ্মের সব কাজ শেষ করা হলে তারা দুজনে বাসা থেকে বের হলো। ইজহান পদ্মকে বলল সেখানে অনেক ডক্টর থাকবে, আবার ডক্টরদের ওয়াইফ থাকবে, সবার সাথে যেন পদ্ম কথা বলে। যদিও তখন পদ্ম মাথা নেড়েছিল, তবে পথটা যখন একটু একটু করে শেষ হচ্ছে তখন তার ভয়ও লাগা শুরু করলো। তাদের সাথে কিভাবে মিশবে, কিভাবে কথা বলবে সেগুলো নিয়ে চিন্তিত পদ্ম। তারা আবার পদ্মকে আসলে ঠিক কেমন ভাববে। পদ্মের মাথাটা একেবারে ধরে গেছে এসব চিন্তা করে। আর পাশে ইলহাম আছে, সে তো নিজের মতোই ফোন টিপছে, তার কোনো হেলদোলি নেই। এমন মনে হচ্ছে যেন ফোনের ভেতরে ঢুকে যাবে। তারা তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছে। গাড়ি থেকে ইসান তাদের ট্রলি নামালো। পদ্ম ভয়ে নামছে না, গাড়ি থেকে গুটিসুটি মেরে বসে আছে। ইসান গাড়ির জানালায় হাত দিয়ে ঝুঁকে পদ্মের দিকে তাকালো। কি ম্যাডাম, গাড়ি থেকে নামবে না? পদ্ম আমতা আমতা করে বলল। ভয় লাগছে আমার। ইজান হাতটা দিয়ে তার কপালটা ঘষে নিল, তারপর কিছু না বলে পদ্মকে জোরে টান দিল। ব্যাস, পদ্ম হুমড়ি খেয়ে ইজানের উপর পড়েছে। এভাবে টান দেওয়াতে পদ্ম ব্যথা পেয়েছে। উফ, টান দিলেন কেন? ব্যথা পাই না আমি। ইজান বিরক্ত হলো। একে তো নামতে চাইছিল না, আবার টান দেওয়াতে ব্যথা লেগেছে। এখানে কি বাঘ সিংহ ছিল যে নামতে চাইছিলে না? পদ্ম রেগে কিছু বলেনি। ইজানের হাত ধরে ভিতরে নিয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে হসপিটাল। পদ্ম হিল পড়েছে, কারণ গেট টুগেদারে যাওয়ার আগে ইজান কিনে দিয়েছিল, কিন্তু প্রথম প্রথম তার পড়তে অসুবিধা হচ্ছে। ইজান অনেক জোর করে পরিয়ে তাকে দিয়ে দিয়ে প্রতিদিন হিল পরিয়ে তাদের ট্রায়াল দিত। যাক, একটু লম্বা লম্বা লাগছে ইজানের পাশে। একবার ইজানের দিকে তাকালো, আবার নিজের তাকালো দিকে। না, ভালোই মানিয়েছে তাদের। পদ্ম মুচকি মুচকি হাসছে। ইজহান পদ্মকে নিয়ে হসপিটালের ভেতরে গেল। অনেক মহিলা পুরুষ দেখা যাচ্ছে। হঠাৎ সবার নজর তাদের দিকে গেল। ইজহান পদ্ম থেকে হাত ছাড়িয়ে নিয়ে হসপিটালের সিআই এর সাথে দেখা করলো। আবার দেখা করার শেষে পদ্মের পাশে এসে দাঁড়িয়েছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে পদ্মের দিকে, যার কারণে পদ্ম অস্বস্তিতে পড়ল। ইজহান পদ্মের কাঁধ জড়িয়ে ধরল। ইজহান পদ্মের দিকে তাকিয়ে বলল, অনেকের হয়তো মনে প্রশ্ন জাগছে, ও কে? ও হচ্ছে মিসেস ইজহান শেখ। সবাই যেন আসমান থেকে টপকে পড়েছে ইজহানের কথা শুনে। গোল গোল চোখ করে তাদের দিকে তাকিয়ে আছে। ইজহান বিয়ে করেছে, আর এটা হসপিটালে কেউ জানে না। বিষয়টা কেমন জানি হয়ে গেল। সবাই ইজহান আর পদ্মকে শুভকামনা জানালো। সায়ানা পেছনে দাঁড়িয়ে আছে, আর ইজহানের সেই মহামূল্যবান কথাটা শুনে সে নিস্তেজ পাথরের মতো দাঁড়িয়ে আছে। সেই কখন থেকে পরপর ঠোক গিলছে। কথাটি যেন মিথ্যে তার কাছে মনে হলো। সায়নাকে রায়হান আহমেদ ডাক দিলেন। আরে সানায়া ম্যাম যে, আসুন। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন?
রায়ান আহমেদের কথায় সবার চোখ শায়নার দিকে গেল, বিশেষ করে ইজহানের। এই দিনটির জন্যই সে অপেক্ষা করেছিল। ইজহান দাঁত কেলিয়ে তাকিয়ে আছে শায়নার দিকে। শায়না যেন চোখ দিয়ে পানি পড়ে যাবে এমন অবস্থা। অবশেষে শায়না ইজহানকে অভিনন্দন জানালো। বিষয়টা হজম করতে পারল না সে নিজেই। শায়না পদ্মের দিকে তাকিয়ে আছে। এই সেই মেয়ে যার জন্য ইজহান তাকে পাত্তা দেয়নি। পদ্মকে দেখে হাসি দিল, যেন এটাই হিংসার হাসি। সানায়ের কেমন জানি মনে হচ্ছিল। পদ্মের সানায়া যখন হেসেছিল তখন নির্বোধের মতো তাকিয়েছিল সে। আর দিকে ইজহান পদ্মকে এক হাত দিয়ে কাঁধ জড়িয়ে ধরে আছে দেখে সানায়ার গা জ্বলে উঠল। অতঃপর সবাই বাসে উঠল। হসপিটাল থেকে মোট 3টে বাস চলল সাজেকের উদ্দেশ্যে। পদ্ম জানালার পাশ দিয়ে বসেছে আর পদ্মের পাশে ইজহান। পদ্ম খুব আগ্রহ নিয়ে চারপাশ দেখছে। তার যে কি ভালো লাগছে সে বোঝাতেই পারবে না। পদ্ম হাত বাড়ালো বাহিরে। ইজহান তৎক্ষণাৎ পদ্মের হাত ভেতরে ঢুকালো, পদ্মকে ধমকে দিল। বাহিরে হাত দিবে না, বুঝছো? পদ্ম মাথা নাড়ল, আবার সেই চারপাশে দেখতে ব্যস্ত হয়ে গেল। প্রকৃতি এত সুন্দর কেন? যদি সেটা অনুভব করতে না পারে তাহলে তাদের জীবনটা বৃথা। একসময় পদ্ম ঘুমিয়ে গেল। যেহেতু পদ্ম জানালার পাশেই মাথা রেখেছিল, তাই ইজহান পদ্মের মাথাটা তার কাঁধে রাখলো আর এক হাত দিয়ে পদ্মকে জড়িয়ে ধরল। ইজহানের পাশে সিটে যে ডক্টর বসেছে সে ডক্টরকে তার ওয়াইফ ইজহান আর পদ্মকে দেখিয়ে বলল, দেখো উজান সাহেব কি রোমান্টিক। তার বউ জানালার পাশে ঘুমিয়েছে বলে বউয়ের মাথা তার কাঁধে রেখেছে। আর তুমি হলে, আমি যদি ইচ্ছে করেও মাথাটা রাখতাম তোমার কাঁধে, তাহলে তুমি সরিয়ে দিতে। ওনার থেকে কিছু শেখা উচিত তোমার। সে ডক্টর শুধু হজম করলো কথাটা। ইজহান শেখ যে এমন হবে বিয়ের পর সে জানতই না। প্রায় 7 ঘন্টার জার্নির পর তারা সবাই সাজেকে পৌঁছেছে। এর মাঝে আবার এক রেস্তোরাঁয় সবাই নাস্তা করে নিল। সব কাপলদের মধ্যে একটা রুম, আর যারা সিঙ্গেল তাদের 3 জনের জন্য আরেকটা রুম। ইজহান এত দূর জার্নি করে টায়ার্ড। সে বেডে শুয়ে আছে আর মনিরা শেখের সাথে কথা বলছে। পদ্ম বেলকুনিতে দাঁড়িয়ে আছে। তার এই পরিবেশটা খুব ভালো লাগছে। মুগ্ধ নয়নের চারপাশে দেখছে পদ্ম। জায়গাটা যে এত বেশি সুন্দর সে জানতই না। ইজহান পদ্মকে ডাক দিল, কারণ মনিরা শেখ পদ্মের সাথে কথা বলতে চাচ্ছে। পদ্ম বসে বসে মনিরা শেখের সাথে কথা বলছে আর ইজহান এক ফাঁকে ফ্রেশ হয়ে এসেছে। তারপর সবাই একসাথে হোটেলে উঠেছিল। এই হোটেলে খেয়ে নিল। ইজহান আর পদ্ম রুমে এসেছে মাত্র খাবার খেয়ে। সবাই সন্ধ্যায় ঘুরতে বের হবে, কারণ সবাই টায়ার্ড, প্লাস দেরিও হয়ে গিয়েছে। লাঞ্চ করতে করতে ইজহান রুমে এসেই শুয়ে পড়ল। পদ্ম ঘুমাবে না? না, ঘুম আসছে না। ইজহান পদ্মকে ধমক দিল, কারণ এখানে ঘুমাতে হবে তাকে। কিন্তু পদ্ম রাজি হলো না। তাই পদ্মকে ইশারা করলো তার কাছে যাওয়ার জন্য। পদ্ম গেল না। ইজহান মেজাজ গরম হয়ে গিয়েছে। সে উঠে পদ্মের কাছে গেল। এতক্ষণ ডেকেছি, গায়ে লাগেনি? মানুষ মনে হয় না আমাকে? ইজহান পদ্মের হাত ধরে নিয়ে যাচ্ছিল, তাও পদ্ম যাবে না যাবে না বলছে। সোজা হয়ে দাঁড়িয়ে রইল। বেশি অভদ্র হয়ে যাচ্ছ দিন দিন। তাও পদ্ম নড়ল না এক পা। ইজহান আরো বেশি ছুটে গিয়েছে। পদ্মকে কোলে করে নিয়ে বেডে শুইয়ে দিল। পদ্ম আবারও উঠতে নিলে ইজহান পদ্মকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ব্যাস, পদ্ম আর ছুটতে পারল না। বাধ্য হয়ে সেও ঘুমিয়ে গেল। সন্ধ্যা 6:50। ইজহানের ঘুম ভাঙল কলের আওয়াজে। ইজহান কলটা সাইলেন্ট করে দিল, কারণ তার পাশে মহারানী আরামসে ঘুমাচ্ছে। প্রথম প্রথম ঘুমাবে না বলেছিল, এখন সে নিজেই বেঘরে ঘুমোচ্ছে। এই পদ্মকে ঘুমালে কি আদুরে বাচ্চা লাগে। আবার ইজহানের টি শার্ট আঁকড়ে ধরে শুয়েছে। এটা দেখে ইজহানের খুব শান্তি লাগলো। টুপ করে পদ্মের একটা চুমু বসিয়ে দিল। তারপর পাশ থেকে চশমাটা পরে ফ্রেশ হলো। পদ্মকেও উঠালো। পদ্ম উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে রেডি হতে বসলো। তার সেই জাতীয় সাজ দিল। নিজেকে নিজেই আয়নায় দেখে লজ্জা পেল। ইজহান এতক্ষণ ধরে পদ্মর কাহিনী দেখছিল, তবে লাস্টের সিনটা দেখে না হেসে পারল না। নিজে নিজেই সে যে এখন আবার নিজে নিজেই হাসছে। আয়নায় ইজহানকে দেখা যাচ্ছে। পদ্ম ভ্রু কুচকে তাকিয়ে আছে ইজহানের দিকে। এই লোক এমন করে হাসছে কেন? হাসছেন কেন আপনি? ইজহান উঠে তার টি শার্টটা টেনে নিল। তারপর পদ্মের পেছনে দাঁড়িয়ে বলল,
এই যে সেজে আবার লজ্জা পাচ্ছ, তাই হাসি আসছে। পদ্মের মনটা খারাপ হয়ে গেল। আমাকে কি ভালো লাগছে না? ইছান পদ্মের সামনে দাঁড়ালো। পদ্মের কোমর খুব হালকাভাবে জড়িয়ে ধরে বলল, পদ্মফুল সাজলেও সুন্দর, আবার না সাজলেও সুন্দর, তবে আজ অনেক সুন্দর লাগছে তোমাকে। পদ্ম হাসল। পদ্ম ইছানের বুকে আঁকিবুকি করছে। ধন্যবাদ ডাক্তার সাহেব। ইছান পদ্মকে ছেড়ে দিল। অনেক লেট হয়ে গিয়েছে। রায়হান আহমেদ বারবার কল দিচ্ছে। ইছান তড়িঘড়ি করে পদ্মকে নিয়ে রুম থেকে বের হলো। সবাই একদম রেডি হয়ে আছে, শুধু তাদেরই দেরি। তাদের নিচে নামতে দেখতে দেখতে রায়হান আহমেদ আসলেন। আপনাদের এত দেরি হচ্ছিল কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, চলুন আমরা এবার যাই। আরে বোঝেন না, রায়হান আহমেদ নতুন নতুন বিয়ে করেছেন, তাই দেরি হয়েছে। আশা করি আর বোঝাতে হবে না। কথাটা শুনে সবাই একসাথে হেসে দিল। আর এর মধ্যে পদ্ম লজ্জায় শেষ। কত বড় বড় মানুষজন আছে, তাদের সামনে এসব কথা শোভা পায় না। যদিও সবাই ফ্রি একদম, তবে পদ্ম যে নতুন নতুন তাই হয়তো তার লজ্জা লাগছে। আর এদিকে সানায়া রীতিমতো রাগে ফুঁসছে। এত আধিক্যতা দেখানোর কি আছে? আজ এই মেয়ের জায়গায় সে থাকতো, সেও হয়তো এইসব কথায় লজ্জা পেত। কিন্তু এখন ইছানের পাশে অন্য মেয়ে দাঁড়িয়ে আছে। উফ, রাগ লাগছে ভীষণ। ইছান পদ্মের হাত ধরে হাঁটছে। ইছান এই সময়টাকে খুব এনজয়। আর পদ্ম, সে তো সাজেক দেখায় ব্যস্ত। চারপাশে কি সুন্দর লাল নীল লাইট জ্বলছে। ইস, কি যে ভালো লাগছে। সবাই সবার মতো হাঁটছে। হঠাৎ এক পাগল পদ্মের সামনে পড়ল। পদ্ম পাগলকে দেখে চিল্লিয়ে উঠল। ইছান যদিও পদ্মকে তার পেছনে রেখেছে, কারণ পাগলটা বারবার পদ্মকেই ধরতে চাচ্ছিল। শেষে ইছান একটা ধমক দিল পাগলটাকে। পাগলটা চলে গেল। ইছান পদ্মকে তার সামনে দাঁড়া করালো। পদ্মের বাহুতে হাত রেখে বলল, এভাবে চিৎকার করা লাগে? পদ্ম ভয়ে ভয়ে বলছে। আমার ভীষণ ভয় লেগেছিল। ইছানের রাগ হলো। তুমি কোন জিনিসে ভয় পাও না বলো? ইছানের কথায় পদ্মের চোখ দিয়ে পানি পড়ে গেল। এমনিতেও সে ভয় পেয়েছে, তার উপর ইছান এমনভাবে রেগে কথা বলছে। পদ্ম তার দু বাহু থেকে ইছানের হাত সরিয়ে দিল। পচা লোক একদম। আবার অভিমানও হয়েছে দেখি। আচ্ছা থাক, আর বকা দিব না আমার এই পিচ্চি বউকে। পদ্ম মুখ ফিরিয়ে দিল। কথা বলবো না আপনার সাথে। ইছান হাসলো। দিনে কতবার যে এই মেয়ে রাগ করে বলা বাহিরে। আচ্ছা বলতে হবে না, চলো এখন। আবারও তারা হাঁটতে শুরু করলো। ইছান আর পদ্ম এখন একটা চায়ের দোকানে এসেছে। তারা দুজনেই চা খাচ্ছে। এই সময়ে চা আর বাহিরের হালকা প্রকৃতির বাতাস, ইস কি যে ভালো লাগছে। ইছান পদ্মকে নিয়ে আবার হোটেলের এই দিকে এসেছে। সবাই চেয়ারে বসে আড্ডা দিচ্ছে। ইছান পদ্মকে নিয়ে ওখানেই গেল। মেবি সবাই গানের কলি খেলছে। ইছান একটা চেয়ারে বসার পর যখন পদ্ম ইছানের পাশের চেয়ারে বসতে যাবে, তখনই সানায়া বসে গেল। ইছানের মেজাজ খুব খারাপ হয়ে গেল। সে উঠে পদ্মকে নিয়ে অন্য কোথাও বসলো। সবাই গান গেয়েছে একটা একটা করে। যেহেতু ইছান গান পারে না, তাই পদ্মকে গান গাইতে হবে। পদ্ম দ্বিধায় পড়ে গেল। পদ্ম ইছানের দিকে তাকাতে ইছান চোখ দিয়ে ইশারা করলো গাওয়ার জন্য। অতঃপর পদ্ম গান শুরু করলো। এই গানটা তার বান্ধবীর ফোনে শুনেছিল, তখন থেকেই শিখে গিয়েছে। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন চেরা প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার অসুখে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোল মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পদ্ম গান গাইছে। ইছান অবাক হয়ে তাকিয়ে আছে পদ্মর দিকে। এই মেয়ে যে এত ভালো গান জানে, ইছানের তো কখনোই শুনিনি। কি সুন্দর কণ্ঠ।
পদ্মের গান শেষে সবাই হাতে তালি দেওয়া শুরু করলো। ইজহানও হাতে তালি দিল। সবাই পদ্মকে বলছে গানটা খুব সুন্দর হয়েছে, আর পদ্ম হেসে হেসে ধন্যবাদ জানাচ্ছে সবাইকে। রাতের খাবার খেয়ে ইজহান পদ্মকে নিয়ে রুমে এসেছে। পদ্ম বেলকনিতে যাবে, তখনই ইজহান পদ্মের হাত টেনে ধরলো। এত সুন্দর গান গাইতে পারো, আমাকে তো কখনো শোনাওনি। সুন্দর হয়েছে বুঝি? খুব। আপনি তো কখনো শুনতে চাননি বা বলেনওনি। তাই বলে কি তুমি গাইবে না কখনো? আমি কি জানতাম আমার বউ গান গাইতে পারে? পদ্ম ইজহানের হাত ছেড়ে দিল। এখন এটা কার দোষ? তোমার দোষ। চলুন ব্যালকনিতে যাই। পদ্ম ইজহানের হাত ধরে বেলকনিতে নিয়ে গেল। রাতের সাজেকও সুন্দর। পদ্ম ইচ্ছে মতো পকপক করছে আর ইজহান শুনছে। বেলকনিতে চেয়ারে আর টেবিলের ব্যবস্থা আছে। ইজহান চেয়ারে বসে আছে আর পদ্ম দাঁড়িয়ে পকপক করছে। এক পর্যায়ে ইজহান বেশ বোরিং হয়েই ফোনটা হাতে নিয়েছে। ফেসবুক স্ক্রল করছে আপাতত। পদ্ম ভাবছে ইজহান হয়তো তার কথা শুনছে, তাই সে তার মতোই কথা বলতেই থাকলো। সে তো আর জানে না ইজহান ফোন টিপছে। পদ্ম একসময় কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেল। পিছন ফিরে দেখলো ইজহান ফোন টিপছে। তার মানে এতক্ষণ ইজহান তার কথা শুনছিল না। পদ্ম রেগে গিয়েছে। রাগে ইজহানের হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। ইজহান অবাক হয়ে তাকিয়ে। আমি এতক্ষণ কথা বলছিলাম আর আপনি মোবাইল দেখছিলেন? ইজহান বিব্রত বোধ করলো। সরি পদ্ম। এত মোবাইল কি দেখেন? কোন সুন্দরীর ছবি দেখেন আপনি? ইজহান আরও বেশি অবাক হলো। এই পদ্ম কি বলছে এসব? পাগল হয়ে গেছে নাকি? আমি কারো ছবি দেখছিলাম না। পদ্ম রেগে গিয়েছে। ইজহান পদ্মের রাগ ভাঙানোর জন্য তার কোলে পদ্মকে বসিয়ে দিল। বেশি রাগ করা শরীরের জন্য ক্ষতিকর, আর আমি কেন আমার বউয়ের ক্ষতি হোক সেটা চাইবো বলো? আমি যে এত কথা বলছিলাম সেগুলো। পদ্ম গালটা ফোটকা মাছের মতো করে রাখলো। ইজহান পদ্মকে আরও ডিপলি জড়িয়ে ধরল। আবেশে চোখ বন্ধ করে আছে পদ্ম। পদ্ম, আজ আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো। পদ্মের চোখ চকচক করছে, যেন এই লোকের সাথে তার কত বছরের সম্পর্ক। মনেই হচ্ছে না তাদের বিয়ের 1 মাস হয়েছে। আমার মনেই ছিল না। ইজহান বাহিরের দিকে তাকিয়ে বলল। এগুলো মনে থাকবে কি করে? পদ্ম টুপ করে ইজহানের কপালে তার ওষ্ঠ ছুঁয়ে দিল। আমার পক্ষ থেকে আপনার জন্য 1 আকাশ পরিমাণ ভালোবাসা ডাক্তার সাহেব। ভালোবাসি আপনাকে। সকাল 9টা। সবাই একসাথে নাস্তা করছে আর আড্ডা দিচ্ছে। সাজেকের দ্বিতীয় দিন আজ। সবার মতামত নিয়ে ঠিক করেছে আজ একটা জায়গায় ঘুরতে যাবে তারা। সবাই সবার সাথে কথা বলছে, শুধু পদ্ম আর সানায়া চুপ করে আছে। পদ্ম তো এমনিতেই অপরিচিত লোকদের সামনে কমফোর্ট ফিল করে না, আবার সে কথা বলবে, তাই পদ্ম চুপচাপ করে খাচ্ছে। আর কিছুক্ষণ পর পর ইজহানের দিকে আর চোখে তাকাচ্ছে। ইজহান হাসলে যে তার সেই সুন্দর দাঁতটা দেখা যায়। উফ, কি সুন্দর লাগছে এই মানুষটাকে। পদ্ম মুচকি মুচকি হাসছে। এই জিনিসটা সানায়া বেশ খেয়াল করেছে। তার যেন শরীরে আগুন জ্বালিয়ে দিল। পদ্মকে তার ভালো লাগছে না মোটেও। আবার কেমন করে ইজহানের দিকে তাকিয়ে হাসছে। সানায়া রাগে ক্ষোভে চোখ বন্ধ করে রেখেছে। ইজহান হসপিটালে সিআই রাশিদুল ইসলামের পাশে চেয়ারে বসেছিল। তিনি ইজহানকে ইশারা করলেন একটু ইজহানের কানটা তার মুখের কাছে আনতে, গোপন কথা বলবে। ইজহানও তাই করল। তোমার ম্যাডামের বয়স কত ইজহান? ইজহান ঢোক গিল, একটু পানি খেয়ে গলাটা ভিজিয়ে নিল। রাশিদুল ইসলাম সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে ইজহানের দিকে। স্যার, ম্যাডামের বয়স 15। রাশিদুল ইসলাম চোখ বড় হয়ে আছে। ইজহান এত বড় ছেলে হয়ে এত কম বয়সী মেয়েকে বিয়ে করেছে, কিন্তু কেন? তুমি এত বড় দামড়া ছেলে হয়ে এত কম বয়সী মেয়েকে বিয়ে করেছো কেন? আর তুমি শিক্ষিত ছেলে, শিক্ষিত হয়ে অশিক্ষিতদের মতো কাজ করেছো। তোমার নামে তো বাল্য বিবাহের মামলা দেওয়া দরকার। হসপিটালের সব ডক্টরদের থেকে বেশি রাশিদুল ইসলাম ইজহানকে স্নেহ করে। ইজহানের প্রতি আলাদা একটা মায়া আছে বলতে গেলে, আবার নানা রকম কথাও বলে ইজহানকে। ইজহান সব খুলে বলল রাশিদুল ইসলামকে। রাশিদুল ইসলাম সবটা শুনে ইজহানকে বলল। ও, তাহলে তোমার কোনো দোষ নেই? ইজহান অসহায় চোখে মাথা নাড়ল। রাশিদুল ইসলাম খেতে খেতে বলল,
তোমার ম্যাডাম কিন্তু ভালোই সুন্দর আছে। ইজহান পদ্মের দিকে তাকালো। পদ্ম নিঃশব্দে খাচ্ছে। ইজহান পদ্মকে দেখে হেসে দিল। সব ডক্টরের ওয়াইফরা ঠিক করলো তারা একটু সাজবে, কারণ এত সুন্দর একটা জায়গায় ঘুরতে যাবে, একটু না সাজলে নাকি ভালো দেখাবে না। তাই সবাই আবার হোটেলে আসলো। পদ্ম কালো রঙের সুতির মধ্যে একটা কুর্তি পরেছে, যেগুলো ইজহান সাজেকে আসার আগে কিনে দিয়েছে। পদ্ম চুল বাঁধতেই ইজহান বলল আজ যেন চুলগুলো খোলা রাখে, তাই আর চুল বাঁধল না। তবে মাথা মাঝ বরাবর সিতি করে কয়েকটা ক্লিপের সাহায্যে দুপাশের সামনে চুলগুলো বেঁধে নিল। সামনের দিকে কয়েকটা চুল বের করে রেখেছে আর পেছনের দিকে চুল খোলা। মুখে পাউডার মেখে চোখের কাজল দিল হালকা করে, আর সামান্য লিপস্টিক দিল। পদ্ম সাজ শেষ। ইজহানও পদ্মের সাথে ম্যাচ করে আজ কালো শার্ট পরেছে। দুজনেই রেডি, এবার বেরোবে তারা। সবাই ঠিক করলো কংলাক পাহাড় যাবে, সেখানে পাহাড়ে উঠবে। সবাই রওনা হলো কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। পদ্ম তো স্তম্ভিত প্রকৃতির সৌন্দর্যের উপর। সে নিজের হাঁটার দিকে না দেখে চারপাশে দেখতে ব্যস্ত। ইজহান অনেকবার ডাকে দিয়েছে পদ্মকে ঠিক মতো হাঁটতে। পদ্ম ক্লান্ত কংলাক পাহাড় হাঁটতে হাঁটতে হঠাৎ সে দাঁড়িয়ে গেল। যেহেতু ইজহানের হাত ধরে হাঁটছিল পদ্ম, সেহেতু ইজহান খুব ভালো করেই বুঝলো পদ্ম দাঁড়িয়ে আছে। ইজহান পদ্মের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, দাঁড়ালে কেন? পদ্ম হাঁপাচ্ছে। আমি আর পারছি না হাঁটতে। কোলে নিব? পদ্ম চোখ বড় বড় করে ইজহানের দিকে তাকিয়ে আছে। না না, দরকার নেই, একটু জিরিয়ে নেই, তারপর আবার হাঁটতে পারবো। ইজহান দাঁড়ালো কিছুক্ষণ পদ্মের জন্য, তারপর 5 মিনিট জিরিয়ে আবার হাঁটা শুরু করলো। তারা হাঁটতে হাঁটতে প্রায় হাজার ছড়া ঝর্ণার কাছে চলে এলো। সবার মন চাচ্ছিল গোসল করার জন্য, কিন্তু কেউ এটা পরিকল্পনা করে আসেনি, তাই পারলো না গোসল করতে। সেই 10টার দিকে বের হয়েছে সবাই। বিকেল 3টে হোটেলে আসলো। মাঝে একটা ছোটখাটো রেস্তোরাঁয় দুপুরের খাবার খেয়ে নিল। ইজহান রুমে এসে বেডে চিত হয়ে শুয়ে গেল। পদ্ম আয়নার সামনে দিয়ে মাথায় ক্লিপগুলো খুলছে। আজ কিন্তু আমাকে জোর করবেন না ঘুমানোর জন্য। ইজহান বিরক্ত হলো। কাল তো বলেছিলে ঘুমাবে না, পরে কে নাক ডেকে ঘুমিয়েছে? আমি নাক ডাকি না, বাজে বকবেন না কিন্তু। তোমার ইচ্ছে, তুমি ঘুমালে ঘুমাও, আর না ঘুমালে নাই, আমি ঘুমাচ্ছি। তবে রুমের বাইরে যাবে না কিন্তু। পদ্ম মাথা নেড়ে বলল, আচ্ছা। ব্যাস। ইজহান গভীর ঘুমে আচ্ছন্ন। পদ্ম ভালো করে ইজহানকে দেখল। পদ্ম ইজহানের নাকের সামনে তার হাতটা নিল। ঘন নিঃশ্বাস আসছে, তার মানে সে এখন গভীর ঘুমে আছে। পদ্ম মেধার কাছে ভিডিও কল দিল। তাড়াতাড়ি ফোনটা নিয়ে ব্যালকনিতে গেল। কি ব্যাপার সুন্দরী, তোমাদের হানিমুন কেমন কাটছে? পদ্ম অবাক হয়ে গিয়েছে। না আপু, উনি তো এসেছেন গেট টুগেদারে। তো কি এখন হানিমুন হতে পারে না? পদ্ম মাথা নাড়ল। মেধার মাথায় হাত দিয়ে বসে আছে। আচ্ছা, কি জন্য কল দিয়েছো? আজ আমার জন্মদিন। মেধা শেষের কথা না শুনেই অনেক জোরে বলল, শুভ জন্মদিন পদ্ম। পদ্ম মুখ চেপে ধরল নিজের। আপু আসতে বলুন, উনি ঘুমাচ্ছেন। মেধা হেসে উঠল। বাব্বা, তা পদ্ম, তোমার উনি কি জানে আজ তোমার জন্মদিন? পদ্ম মুখটা ফ্যাকাশে করে বলল, না আপু, উনি জানেন না। তুমি বলনি? পদ্ম নিচু কণ্ঠে বলল, না আপু। এই যা, বলনি কেন? ইজান কি জানে নাকি? তুমি বলবা না? আমার লজ্জা লাগে। ওরে আমার লজ্জাবতী ইজানের বউ রে, শোনো, এত লজ্জা পেলে কি ভবিষ্যৎ চলবে বলো? আপু এসব বললে আমার আরো লজ্জা লাগে। থাক, আর লজ্জা পেতে হবে না। এখন কি করতে চাচ্ছ? কি আর করব? পদ্ম মনমরা হয়ে বলল, তোমার যে আজ জন্মদিন, তুমি তো আজ শাড়ি পরতে পারো। শাড়ি পরে ইজানের সাথে বসে বসে সুন্দর মুহূর্ত কাটাবে, বা বলবে চলুন বাইরে থেকে হেঁটে আসি। কিন্তু আপু। আবারও মেধা পদ্মের কথা শেষ না হতেই বলল, কিন্তু কেন কেন করছো? তুমি মেয়ে বড়ই নিরামিষ। পদ্ম হেসে দিল। আচ্ছা ঠিক আছে, শাড়ি পরবো, তারপর? আরে তারপরও আমাকে বলতে হবে। পদ্ম একটু সুর টেনে বলল, আপু। আচ্ছা বলছি, তুমি একেবারে এমন মোহনীয়ভাবে সেজে থাকবে
যাতে ইজান তোমার প্রেমে পড়ে, তার পা ভেঙে যায়। পদ্ম হাসছে মেধার কথা শুনে। মেধা পদ্মকে সব বুঝিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। পদ্ম আসার সময় একটা সাদা জামদানি শাড়ি এনেছিল, যেটা বিয়ের সময় দিয়েছে তাকে। সাদার সাথে লাল জামদানি শাড়িও দিয়েছে, কিন্তু পদ্ম এই সাদাটাই আনলো, কারণ সাদা রংটা সব সময় তার ভালো লাগে। সে ভেবে রেখেছে সন্ধ্যার পরে সাজবে, সন্ধ্যা 7টা। ইজানের ঘুম ভাঙল পদ্মের ডাকে। চশমাটা পরে পদ্মের দিকে তাকালো। পদ্ম ওর ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার কল এসেছে, আমি ধরিনি। পদ্মের হাত থেকে ফোনটা নিল। রায়হান আহমেদের কল দিয়েছে। এই লোক মনে হয় ইজহানকে শান্তি দিবে না। ইজহান কল ব্যাক করলো, সাথে সাথে রায়হান আহমেদ কল রিসিভ করলো। কি মিয়া, আপনি তো দেখছি বিয়ে করে একেবারে বদলে গেলেন। রুম থেকে বের হতে চান না, আড্ডা দিতে চান না, কি হয়েছে বলুন তো? ইজহান বিরক্ত হলো, কারণ একে তো কল দিয়েছে, তার উপর আবার এসব কথা বলছে। আরে ভাই, আমি ঘুমাচ্ছিলাম, আপনাদের মতো তো আর এত এনার্জি নেই আমার। আচ্ছা যাই হোক, শুনুন, আমরা সবাই চা খাচ্ছি, আপনি চাইলে আসতে পারেন। আসছি আমি। বলে ইজহান কলটা কেটে দিল। ইজহান ফ্রেশ হয়ে এসে পদ্মকে বলল তার সাথে যাওয়ার জন্য, কিন্তু পদ্ম রাজি হলো না। ইজহান যাওয়ার সময়ও পদ্মকে বলল সে একা থাকতে পারবে কিনা। পদ্ম বলল সে পারবে। এক প্রকার ধাক্কা ধাক্কাতেই ইজহানকে পাঠালো পদ্ম। ইজহান যাওয়ার পরে জোরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইজহানকে আসতে দেখি রায়হান আহমেদ বলে উঠল, ইহান এখন নতুন নতুন বিয়ে করেছে, সে কি আর আমাদের কাছে থাকতে চাইবে? ইজহান বুঝেছে এই রায়হান আহমেদ নিশ্চয়ই কথাটা খোঁচা দিয়েই বলেছে। মাথাটা ঠান্ডা করে বসলো চেয়ারে। সবাই ইজহানকে দেখে মুচকি মুচকি হাসছে। ইজহান বিরক্তি সুরে বলল, শুনুন, কেউ বাজে কথা বলবেন না। আমি ঘুমাচ্ছিলাম আর ম্যাডাম সজাগ ছিল। আশা করছি আপনারা আর আমাকে এসব নিয়ে কিছু বলবেন না। সবাই হেসে উঠল ইজহানের কথা শুনে। সানায়া চুপ করে শুধু তাকিয়ে আছে ইজহানের দিকে। বাব্বা, বিয়ের কয়েকদিনের মধ্যেই বউকে ম্যাডাম ডাকতে যত সব ফালতু কথাবার্তা। সবাই আড্ডায় মেতে উঠেছে, হাসি ঠাট্টা করছে। ইজহান খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনছে। এমন অবস্থায় পদ্মের বাসা থেকে কল আসলো। ইজহান সব উদ্দেশ্যে বলল তার একটা কল এসেছে, সে কথা বলে আসছে। ইজহান কল রিসিভ করতেই পুষ্প বলল, শুভ জন্মদিন আপু, আজ তোমার জন্মদিন, কিন্তু তুমি আমাদের সাথে নেই। এই প্রথম জন্মদিনে তুমি আমাদের থেকে আলাদা আছো। ইসান থমকে আছে। আজ পদ্মের জন্মদিন। ইস, কেন যে একবারও পদ্মের জন্মদিনের কথা জিজ্ঞেস করলো না। ধুর। ওপাশ থেকে কথা শোনা যাচ্ছে দেখে পুষ্প আবার বলল। ইসানের ধ্যান ভাঙল, নিজেকে সংযত করে বলল, কি অবস্থা শালি সাহেবা? ইজানের কণ্ঠ শুনে পুষ্প ফ্যাকাশে কণ্ঠে ও, বলল, আপনি? আমি আরো ভাবলাম আমার আপু, কিন্তু আপনার সাথে আমি কথা বলবো না। আমি যখন ঢাকায় গিয়েছিলাম আপনি আমাকে ঘুরতে নিয়ে জানে। কলে রাখছি। পুষ্প ধূপ করে রেখে দিল। ইজহান মনে মনে বলছে, বাবা গো, মেয়ের কি তেজ। ইজহান সবার কাছে গেল। আবার, আমি যাচ্ছি, হ্যাঁ আপনার আড্ডা দিন। রায়হান আহমেদ বলল। আচ্ছা যান। সানায়া উঠে গেল, তার নাকি কাজ আছে। ইজহান এবার সানায়ার দিকে তাকালো। ইজহান হাঁটা ধরল হোটেলের উদ্দেশ্যে। সানায়াও পিছু পিছু আসছে। হোটেলে ঢুকে যাওয়ার পর সানায়া হঠাৎ ইজহানকে ডাক দিল। ইজহান থামলো, পিছনে তাকিয়ে দেখে সানায়া। সানায়া দৌড়ে আসলো ইজহানের কাছে। আপনি এত তাড়াতাড়ি হাঁটেন কেন? বাপরে, আমি তো পারিই না। ইজহান তার পকেটে একটা হাত গুজে দাঁড়ানো। কি জন্য ডেকেছিলেন? ও মা, ডাকতে পারি না বুঝি? জি না, একদমই ডাকতে পারেন না। আপনি তো জানেন আমি বিবাহিত পুরুষ এখন, সো এইভাবে একা এক ডাকা ভালো নয়। সানায়া ইজহানের হাত ধরল। ইজহান তৎক্ষণাৎ হাতটা ঝেড়ে তার হাতে থাকা পানির বোতল থেকে পানি দিয়ে হাত ধুয়ে নিল, যে হাতটি সানায়া ধরেছিল। সানায়া অবাক হয়ে তাকিয়ে আছে। ইজহান এমনটা করবে ভাবেওনি। ইজহান রক্তিম চোখে সানায়ের দিকে তাকালো। মেজাজটাই গরম হয়ে গেল। ইজহান বিড়বিড় করে বলল, চরিত্রহীন মেয়ে একটা। তারপর আবার পা চালিয়ে চলে গেল। আর একদিকে সানায়া রাগে সে নিজেই নিজের চুল টানছে। আবার ইজহান তাকে অপমান করলো। ইজহান রুমে আসলো। রুমের লাইট অফ, বাহিরে আলো ভেতরে এসে পৌঁছেছে। তাও ইজহান লাইট জ্বালালো।
তার কাছে ভুতুরে পরিবেশ মনে হচ্ছিল। ইছান সামনে তাকাতেই দেখে পদ্ম দাঁড়িয়ে আছে। উফ, পদ্মকে শাড়ি পরা অবস্থা দেখে ইছানের মনে এক প্রেম নামক বাতাস বয়ে গেল। কি স্নিগ্ধ পরি লাগছে পদ্মকে। পদ্ম শাড়িটার মতোই শুভ্র লাগছে তার পিচ্ছি বউকে। ইছান পদ্মের গাল ছুঁয়ে বলল, শুভ 16তম জন্মদিন পদ্মফুল। পদ্ম স্মিত হাসি দিল। ধন্যবাদ ডাক্তার সাহেব। ইছান পদ্মকে উল্টো ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। পদ্মের ঘাড়ে তার ওষ্ঠ মিলিয়ে দিল। পদ্ম বারংবার কেঁপে উঠছে, শক্ত করে শাড়িটা ধরে রাখলো। ইছানের সেই বেহায়া দাড়িগুলো পদ্মকে ছাড়ছে না। একটু একটু করে তারাও স্পর্শ করছে শুভ্র শাড়ি পরিহিত সেই ছোট্ট মেয়েটাকে। ইছান পদ্মের এই সুন্দর মুহূর্ত ভুলবার নয়। পদ্ম বেচারি তো দম খিচে দাঁড়িয়ে আছে। ইছান পদ্মের থেকে তেমন কোনো সাড়া পেল না। ইছান সরে এলো পদ্মর কাছ থেকে, বেশ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছে। পদ্ম ব্যাককলের মতো তাকিয়ে আছে, বুকে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে ইছান। পদ্ম ভ্যাবলার মতো ইছানকে দেখছে। ইছান গম্ভীর কণ্ঠে বলল, তুমি এভাবে সেজেছো কেন? পদ্ম অবাক হলো। আমার ইচ্ছে হয়েছে তাই আমি সেজেছি। ইছান বিড়বিড় করে বলল। নিজে তো নিজ ইচ্ছায় সেজেছে, আর এইদিকে আমি মরে যাচ্ছি। পদ্ম বুঝলো না ইছানের কথা, ভ্রু কুঁচকে ইছানের দিকে তাকিয়ে বলল, কিছু বলেছেন? ইছান মাথা নাড়ল। না। পদ্ম শাড়ির আঁচল মোচড়াতে মোচড়াতে বলল, আমাকে কেমন লাগছে বলেননি তো? ইছান আবারও গম্ভীর কণ্ঠে বলল। ভালো লাগছে। কথাটা পদ্মর হজম হলো না। শুধু কি ভালো লাগছে? ইছান চোখ বন্ধ করে আবার খুলল। তুমি কি চাও আমি কিছু করি? পদ্ম কিছু বলতে যাবে তার আগে ইছানের ফোনে কল আসলো। পদ্মের দিকে তাকিয়ে কলটা রিসিভ করলো। মেধা কল দিয়েছে। কল রিসিভ করতেই মেধা বলল, কি রে, তোর পেয়ারি বউয়ের তো আজ জন্মদিন। ইছান বিরক্ত কণ্ঠে বলল, কি জন্য কল করেছিস বল? মেধার মনক্ষুণ্ণ হলো। কি হয়েছে বল তো? কিছু হয়নি। আমি ফোনটা এখন রাখছি, পরে কথা বলবো। আমি সময় করে ফোন দিব। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাঘাত ঘটিয়ে দিয়েছিস। ইছান ফোনটা কেটে দিল। তারপর আবার পদ্মকে জিজ্ঞেস করলো, হ্যাঁ বলো, কি বলতে নিয়েছিলে? পদ্ম মাথা নাড়ল দুদিকে। না। ইছান পদ্মের সামনে এসে দাঁড়ালো। পদ্ম সাথে সাথে মাথা নিচু করে ফেলেছে। ইছান পদ্মের মাথা উঠিয়ে পড়ল। বলতে বলেছি। আমাকে একটু হাঁটতে নিয়ে যাবেন বাহিরে? ইছান ভ্রুকুচকে তাকায় পদ্মের দিকে। কেন হাঁটতে যাবে? পদ্ম অন্যদিকে ঘুরে বলল, আপনি তো আমাকে আমার জন্মদিনের উপহার দিবেন না জানি, তাই হাঁটতে চেয়েছি। ইছান তার ওয়ালেটের প্যান্টের পকেটে ঢুকালো। তারপর পদ্মের পাশাপাশি দাঁড়িয়ে ওর হাত ধরে নিয়ে যাচ্ছে বাহিরে। রুমের চাবি দিয়ে লক করতে করতে ইছান বলল, তোমাকে সব গিফট একসাথে দিব। পদ্ম চোখ তুলে তাকায় ইছানের দিকে। পদ্ম আর ইছান হাঁটতে থাকে। দুজনে মিলে হাজার কথা বলছে, আর সময় হলে শুধু পদ্মর কথা বলতো। আজ ইছানও বলছে। পদ্ম মুচকি মুচকি হাসছে, কারণ ইছানের উন্নতি দেখে। ইছান পদ্মর কাজ জড়িয়ে হাঁটতে লাগলো। জিনিসটা ইছানের ভালো লাগে। পদ্ম শাড়ি পরে হাঁটছে, তাই ইছান সেইভাবে পদ্মর সাথে তাল মেলালো। ইছান আর পদ্মের এসব কাহিনী সানায়া খুব খেয়াল করেছে। রাগে ক্ষোভে তার যেন বিষের মতো লাগছে। একটু আগে তো ইছান তাকে অপমান করেছে, আর এখন ঠিকই বউয়ের সাথে পিরিত দেখাচ্ছে। চত্ব সব ঠং মনে হচ্ছে তার কাছে। মনটা চাচ্ছে দুজনকে গিয়ে অনেক কথা শোনাতে। সানায় এর প্রতিশোধ কালই তুলবে। রাগে ফোঁসফাঁস করতে করতে রুমে চলে আসলো। হঠাৎ ইছান পদ্মের সাথে রায়হান আহমেদের দেখা হয়ে গেল। তিনি ইছানকে দেখে বলল, কি জান, তোমরা এখানে কি করছো? ইছানের যেন কারেন্টের শক লাগলো। ম্যাডামের ইচ্ছে হয়েছে তাই বাইরে হাঁটছে একটু। রায়হান আহমেদ একটু মজা নেওয়ার জন্য বললেন, ও বুঝেছি, এখন যদি আমরা একটু ডাকতাম, ইজান আসো আড্ডা দিই, তখন তো আসতে না। ইছান মনে মনে বিড়বিড় করলো। তোমরা আর বউ কি এক হলো নাকি? আশ্চর্য। তবে মুখে প্রকাশ করলো। ওই যে তখন বলেছিলেন এসেছিলাম তো। রায়হান আহমেদ ইছানের কাঁধে হাত চেপে বলল, আচ্ছা তোমরা থাকো, আমি আসছি। ইছান হাসলো আর মনে মনে বলল, তুমি গেলেই বাঁচি। সবসময় পেছনে পড়ে থাকে, 2 মিনিটও শান্তি দেয় না। আর হসপিটালে থাকলে তো কথাই নেই। ইছান বিরক্তিকর নিঃশ্বাস ফেলল। পদ্ম ইছানের সোজাসুজি দাঁড়িয়ে বলল,
উনি এমন বললেন কেন? এমনই করেন সবসময়। মেবি আমি বিয়ে করেছি, সহ্য হচ্ছে না তার। ইজহান আর পদ্ম আবারও হাঁটা শুরু করলো। এক জায়গায় মনে হয় 100 বার হাঁটা শেষ তাদের। এই গণ্ডির বারবার হাঁটছে। শেষ ইজহান বিরক্ত হয়ে গিয়েছে, তাই পদ্মকে নিয়ে রুমে চলে এসেছে। পদ্ম চাচ্ছিল না আসার জন্য জোর করে নিয়ে এসেছে। রুমে এসে এখন পদ্ম খাপটি মেরে বসে আছে। ইজহান পদ্মকে দেখল। ইজহান কিন্তু পদ্মের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তাতে পদ্মের কোনো হেলদোল নেই। ইজহান পদ্মের হাতটা টেনে দাঁড় করালো। কি হয়েছে তোমার? পদ্ম ইজহানের হাত ছেড়ে দিল। কিছু হয়নি। এবার ইজহান পদ্মের কোমর জড়িয়ে ধরল। পদ্মকে একটু কাছে টেনে বলল। কি হয়েছে পদ্ম ফুলের? পদ্ম মুখটা ফিরিয়ে দিয়েছে। কিছু হয়নি। পদ্মকে ইজহান আরেকটু কাছে টেনে বলল। কি হয়েছে বলবে তো? পদ্ম আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেলল। আমি কি সব সময় বাইরে যাওয়ার জন্য বায়না করি বলুন? আপনি চলে আসলেন কেন? আমার এখন ভালো লাগছে না। ইজহানের গাল এবার পদ্মের গাল স্পর্শ করলো। ঘড়িতে প্রায় 11:30 বাজতে চললো। তুমি একটা মেয়ে মানুষ, যদিও আমি ছিলাম, তাই বলে তো আর রিস্ক নেওয়া যাবে না, তাই না? আর পাহাড়ি এলাকায় এত রাতে বাইরে থাকা ঠিক নয় পদ্মফুল। পদ্ম নুয়ে গেল ইজহানের কথায়। ইজহানের থেকে নিজের গাল সরিয়ে আনে। পদ্ম ইজহানের সেই খোঁচা খোঁচা দাড়িতে হাত দিল। আপনার এই দাড়িগুলো খুব পচা, আমার গালে একদম ঢুকে যায়। ইজহান হাসলো মেয়েটার কথা শুনে। ওরাও আমার মতো তোমাকে আদর করতে চায়। পদ্ম বুঝল না। বুঝিনি আমি। ইজহান পদ্মের সামনে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলল। আমি যেমন তোমাকে আদর করি, ওরাও ঠিক তেমন আদর করতে চায় তোমাকে। পদ্ম বোকা ভাবে বলল। এই দাড়িগুলো তো গালে ঢুকে যায়, আর আমারও সুরসুরি লাগে। ইজহান হেসে দিল। তাই? হুম। ইজহান পদ্মের হাতটা পিছনের দিকে নিয়ে তার একটা হাত দ্বারা আবদ্ধ করে ফেলল, আর এক হাত দিয়ে পদ্মের মুখে হাত বোলাতে লাগলো। আমার একটা অনুমতি চাই পদ্ম। পদ্ম অবাক হলো। হঠাৎ ইজহান কি বলছে এসব? সে বুঝে উঠতে পারল না। পদ্ম ইজহানকে বলল। কিসের অনুমতি? ইজহান কথা ঘোরানোর জন্য বলল। আগে অনুমতি দাও। পদ্ম হেসে বলল। দিলাম অনুমতি। ইজহান ভ্রু কুঁচকে তাকায় পদ্মের দিকে। সত্যি তো? পরে কিন্তু আবার রাগ করা বা লজ্জা পাওয়া যাবে না। পদ্ম না বুঝায় মাথা নাড়ল। ইজহান হাসলো পদ্মের কাণ্ড দেখে। পরক্ষণে ইজহান পদ্মের ওষ্ঠে তার ওষ্ঠের সাথে মিলিয়ে দিল। সাথে পদ্মের শরীর কেঁপে উঠল। ইজহানের সেই অসহায় চুলগুলোকে চেপে ধরল। তাও ইজহানের কোনো হেলদোল নেই। আবার কিছু মুহূর্ত বাদেই ইজহান পদ্মকে ছেড়ে দিল। পদ্ম তো তখন না বুঝে মাথা নাড়িয়েছিল। এখন তো সে লজ্জায় মরে যাচ্ছে এমন অবস্থা। মাথা তুলে তাকাতে পারছে না ইজহানের দিকে। মুখটা খিচে রাখলো। মনে হচ্ছে সে এখনই শেষ হয়ে যাবে। পদ্ম এদিকেও যেতে পারছে না, ওদিকেও না। ইস, একবার যদি ইজহানের মুখটা দেখা যেত। সেও কি পদ্মের মতো লজ্জা পাচ্ছে? ইজহান পদ্মকে স্বাভাবিক করতে বলল। পদ্ম, তাড়াতাড়ি জড়িয়ে ধরো আমাকে, তুমি তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছ। পদ্ম তার সব লজ্জা বিসর্জন দিয়ে ইজহানকে শক্তপোক্তভাবে জড়িয়ে ধরল। ইজহান হাসছে। পদ্মের মাথায় চুমু এঁকে দিল। আর পদ্ম যেভাবে ইজহানকে জড়িয়ে ধরেছে, যেন 100 কোটি বছর পার হয়ে গেলেও ইজহান পদ্মকে ছাড়বে না। পদ্মের প্রতি হাজার হাজার অনুভূতি এসে ইজহানের মনে হানা দিল। কেন এই বাচ্চা মেয়েকেই তার এত পছন্দ? উফ, ইজহান এবার তুই শেষ এই বাচ্চা মেয়ের প্রেমে পড়ে। তখন যদি পদ্মকে না বিয়ে করত, তাহলে আজ এই সুন্দর একটা মোমেন্ট তার কি দেখা হতো? কি যে শান্তি লাগছে। সকাল 9টা। ইজহানের চোখে মুখে নেই মূলত সেই ঘুম উড়ে গিয়েছে। তবে সে বিছানা ছাড়তে পারছে না। তার ম্যাডাম তাকে ছাড়ছে না। নিশ্চিন্তে তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ইজহান এভাবে শুয়ে থাকতে থাকতে প্রায় 1 ঘন্টা সময় হয়ে গিয়েছে। সে উঠল পদ্মকে ছেড়ে। পদ্মের অগোছালো শাড়ি ঠিক করে দিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে পদ্মকে ডাকলো, কিন্তু তার ওঠার নাম গন্ধ নেই। সে আরও মুখে বালিশ চেপে ধরে ঘুমাচ্ছে। ইজহান এবার পদ্মের সামনে জোরে বলল। ওঠো পদ্ম, বেলা 12টা বাজতে চললো। পদ্ম তড়িঘড়ি করে উঠে চোখে মুখে ডলতে শুরু করে। বেশ কিছু সময় পর পদ্ম স্থির হয়ে বসে। ইজহান পদ্মের হাতটা টেনে বলল।
যাও ফ্রেশ হয়ে আসো, নাস্তা করতে হবে। আমরা এখানেই নাস্তা করব আজ। পদ্ম মাথা নাড়িয়ে ফ্রেশ হতে গেল, মুখ ধুয়ে পানিও মুছে নিয়ে আবার এসে বসেছে বেডে। ইজহান নাস্তা নিয়ে আসলো রুমে। পদ্মের মুখের পানি নিজের হাত দ্বারা মুছে দিল, তারপর দুজনেই নাস্তা সেরে নিল। আজ পদ্মের মুখ বন্ধ, কথা বলছে না সে, মাথাটা ভার হয়ে আসছে। আজ সাজেকের তৃতীয় দিন, সবাই আজও ঘুরতে বের হবে, কিন্তু আজ নাকি পদ্মের মন চাচ্ছে না ঘুরতে যাওয়ার জন্য। ইজহান একটু নিচে গিয়েছিল, এই মুহূর্তে সানায়া ইজহান আর পদ্মের রুমে আসলো। দরজা খোলা ছিল, যার কারণে সানায়া খুব সহজেই ঢুকে যেতে পারলো। পদ্ম বসেছিল, হঠাৎ তাকে দেখে অবাক হয়। সানায়া পদ্মের মুখ চেপে ধরল। বেয়াদব মেয়ে। পদ্ম অবাক হয়ে গিয়েছে, আগাগোড়া কিচ্ছু মাথায় ঢুকছে না কি হচ্ছে তার সাথে। পদ্মকে শাড়ি পরা দেখে আরও রাগ হয় সানায়ার। বেডের পাশে টেবিলটাতে একটা কাচের গ্লাস ছিল, সেটা পদ্মের থুতনিতে বাড়ি দেয়, যার কারণে পদ্মের পুরো শরীর কেঁপে ওঠে, চোখগুলো বুজে আসছে, না চাইতেও চোখ দিয়ে হাজার অশ্রু ঝরে পড়ে। এগুলো যেন ইজান না জানে, তাহলে তোমার সাথে খুব খারাপ হবে। তোমার জন্য ইজান আমাকে প্রতিনিয়ত অপমান করছে, সে আমাকে পাত্তাই দেয়নি। ভুলেও যদি বলেছো এসব, তাহলে তুমি ভাবতেও পারছো না কি হবে তোমার সাথে। ব্যাস এতটুকুই বলেই সানায়া চলে গেল। ওইদিকে ব্যথায় পদ্ম কাতরাচ্ছে। দ্রুত ঘরে যাওয়ার ঘটনায় শ্রবণ করতে তার ভীষণ কষ্ট হলো, পারছে না ব্যথা সহ্য করতে। পদ্ম দুহাতে মুখে ধরে কান্না করছে। ইছান আসলো কিছুক্ষণ পর, পদ্মকে রুমে দেখলো না। ওয়াশরুমে পানির আওয়াজ শোনা যাচ্ছে। ইছান টোকা দিল, সাথে সাথে দরজা খুলে পদ্ম বের হলো। ইছান পদ্মকে দেখে থমকে রইল। যে জায়গায় সানায়া গ্লাস দিয়ে বাড়ি মেরেছে সেই জায়গাটা কেমন লাল হয়ে আছে। ইছানও বুঝতে পারল না পদ্মের থুতনিতে কি হয়েছে। পদ্ম ইছানকে জড়িয়ে ধরে অজস্র অশ্রু ফেলেছে। ইছান বুঝল না এই ক্ষতটা কিভাবে হয়েছে, আর পদ্মের এভাবে পাগল হয়ে কান্নার কারণ। পদ্ম কান্নারত গলায় বলল, আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমি এখানে আর থাকবো না। পদ্ম বেঘুরে কান্না করছে। ইছান চেয়েও থামাতে পারছে না। মেয়েটা কাঁদতে কাঁদতে ইছানের বুকে ফাঁসিয়ে দিচ্ছে। ইছান পদ্মের এসব পাগলামোর মানে বুঝছে না, যেন তার প্রিয় জিনিস হারিয়ে গিয়েছে, তাই জন্য সে কান্না করছে। ইছান পদ্মের মাথায় হাত বুলাতে লাগলো, আর কতক্ষণ এভাবে ধরে কাঁদবে। অবশেষে পদ্ম নিজ থেকেই ইছানকে ছেড়ে দিল। ইছান পদ্মের চুলে হাত দিয়ে বলল, কেন কেঁদেছো? পদ্ম আবার সেসব কথা মনে পড়ে গেল, আবারও ডুকরে কেঁদে উঠল। ইছান শান্ত কণ্ঠে বলল, আবার কাঁদছো কেন? কখন বাসায় যাবেন? এখানে থাকলে কি সমস্যা? পদ্ম অসহায় দৃষ্টিতে ইছানের দিকে তাকিয়ে বলল, প্লিজ বাসায় নিয়ে চলুন না। ইছান পদ্মের থুতনিতে হাত দিল, সাথে সাথে পদ্ম ব্যথায় আহ করে উঠল। এখানে কি হয়েছে? এমন লাল হয়ে আছে কেন? পদ্ম ঘাবড়ে গেল। কিছু হয়নি, আমি ব্যথা পেয়েছি। ইছান বিশ্বাস করল না। কিভাবে ব্যথা পেয়েছো? ইছানের কথায় পদ্ম আমতা আমতা করে বলল, এত জিজ্ঞেস করছেন কেন? ইছান পদ্মের গালে হাত দিয়ে বলল, মিথ্যে কথা বলতে পারো না জানি, তাও কেন বলার চেষ্টা করছো? কি হয়েছে সত্যি করে বলো। ইছানের কথা শুনে পদ্মের মনে হলো ইছান হালকার উপর ঝাপসা হুমকি দিয়েছে। কিছু হয়নি বললাম তো। ইছান ইচ্ছে করেই পদ্মের সেই আঘাতপ্রাপ্ত স্থানে ব্যথা দিল। বলতে বলেছি বলো, না হলে তুমি আমার সবচেয়ে খারাপ রূপ দেখবে। পদ্ম ব্যথায় মুখ খিচে রইল একদম। এই ইছানের কি মায়া দয়া নেই? চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ে গেল। বলছি। ইছান বেডে বেশ আরামায়েশ করেই বসলো। বলো। পদ্ম ভয়ে ভয়ে মুখ খুলছে তো আবার খুলছে না। এই অবস্থা তার ভয় লাগছে, যদি ইছান ওই মেয়েকে ধরে সে যদি আবারও পদ্মের সাথে এমন করে। পদ্মকে চুপ থাকতে দেখে ইছান জোরে সোরে ধমক দিল। অভদ্রতা বেশি হচ্ছে বোধহয়। পদ্মের ঈষৎ কেঁপে উঠল। বলছি। আমি যদি উঠি তাহলে খারাপ হয়ে যাবে খুব। পদ্ম মুখ মলিন হয়ে গিয়েছে। ওই দিন আপনার পাশে একটা মেয়ে বসতে চেয়েছিল না? আরে প্রথম আমি যখন আপনার বাসায় গেলাম তখন একটা মেয়ে এসেছিল, আমি আসলে নামটা জানি না। ইছান বুঝলো পদ্ম সানায়ার কথা বলছে। হ্যাঁ, কি হয়েছে? ও কিছু বলেছে তোমাকে? পদ্মের চোখে আবার পানি চলে আসলো।
উনি আমাকে এমন করেছেন। সকালে নাস্তা করার পর আপনি যখন বাইরে গিয়েছিলেন তখন আপুটা রুমে আসে, আমি বুঝতে পারিনি। উনি এসেই আমার মুখটা চেপে ধরে। দ্রুত ঘটে যাওয়া ঘটনা আমি বুঝতে পারছিলাম না। তারপর আপুটা কাচের গ্লাস দিয়ে আমাকে আঘাত করে। আমি তো কিছুই বুঝতেছিলাম না কেন উনি এমন করছেন। তারপর আবার কি যেন বললেন, আমার জন্য নাকি আপনি আপুকে পাত্তা দেননি। আবার এটাও বলেছেন আমি যেন আপনাকে কিছু না বলি। এরপর উনি চলে যায়। আপনি দয়া করে ওনাকে কিছু বলবেন না। আমাকে আপনি আমাদের গ্রামে দিয়ে আসুন, ওখানে আমি খুব ভালো থাকবো। বলে পদ্ম কাঁদতে শুরু করলো। ইছানের ছোঁয়াল শক্ত হয়ে এলো। এই সানাইকে আজ মেরেই ফেলবে। তার উপর রাগ পদ্মের উপর ঢালবে কেন? ইছান নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। দ্রুত পায়ে রুম ত্যাগ করলো। আসার সময় রুমের দরজা নক করে দিয়েছে যেন পদ্ম বেরোতে না পারে। সানায়া হেসে হেসে কথা বলছে কার সাথে জানি। হঠাৎ তার ফোন যেন কেউ নিয়ে গেল। সানায়া পেছনে ঘুরে দেখে ইছান দাঁড়িয়ে আছে। ইছানের চোখে মুখে রাগ, খুব রাগ, সেটা দেখে বোঝা যাচ্ছে। কেন জানি সানায়ের মনে এক অজানা ভয় হানা দিল। পদ্মকে কেন এমন করেছেন? ও আপনার কি ক্ষতি করেছে? আপনি কি আসলেই ডাক্তার? আমি আশ্চর্য, একজন ডাক্তার হয়ে আপনি পিচ্ছি একটা মেয়ের সাথে এমন করেছেন। বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে? আর আমি কাকে বিয়ে করি, ভালোবাসি আর কাকে পাত্তা দেই সেটা একান্তই আমার ব্যাপার। আপনি জানেন আপনি কত বড় ভুল করেছেন। একটা অবুঝ মেয়ের আপনার এমন করা উচিত হয়নি। কতটা পাগল হলে আপনি এভাবে পদ্মকে আঘাত করেছেন? প্রতিবন্ধী নাকি আপনি? সানায়া রাগে শরীরে চলে উঠল। ইছানের কলার চেপে বলল, আমি কি কম সুন্দর নাকি? কেন তুমি ওই মেয়েকে বিয়ে করেছো? প্রতিনিয়ত তুমি আমাকে অপমান করেছো। আমি কি বেশি কিছু চেয়েছি? আমি তো ওর আগে তোমায় ভালোবাসতাম। এত অপমানের পরও তো তোমার কাছে ছুটে গিয়েছি জান। আচ্ছা এমন করলে আচ্ছা এমন করলে হয় না? তুমি ওই মেয়েকে ছেড়ে আমাকে বিয়ে করে আমার সাথে সংসার করবে। আমরা সুখে শান্তিতে বসবাস করব। প্লিজ ইজান, তুমি ওই মেয়েটাকে ছেড়ে দাও। আমি সত্যিই অনেক কষ্ট পাচ্ছি ইজান। ইছান এতক্ষণ তার রাগটা কন্ট্রোল করছিল, আর সানায়া ইছানের রাগ আবার বিগড়ে দিয়েছে। একে তো কলারে হাত দিয়েছে, আবার এসব বাজে কথা বলছে। ইছান রাগের চোখটা বন্ধ করেছে, আবার খুলছে। একটা মেয়ে হয়ে কিভাবে একটা মেয়ের ছেলের কলারে হাত দিতে পারে? ইছান সানায়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। এত বড় সাহস, আমার কলারে হাত দিয়েছিস? খুব সম্মান দিয়েছিলাম, কিন্তু তুই সম্মানের যোগ্য না। আর আমার পদ্মফুলের নামে এসব কথা বলার অধিকার কে দিয়েছে? ইছান চারপাশে তাকিয়ে একটা কাচের গ্লাস পেল, যেখানে সানায়া পদ্মকে আঘাত করেছে ঠিক সেভাবেই ইছান সানায়াকে আঘাত করলো, একই জায়গায়। সানায়া যেন কলিজা আচ্ছাদ করে উঠেছে। পদ্মফুলকে কখনো আমি আঘাত করিনি। রাগ হয়েছে তার প্রতি অনেকবার, তাও তাকে একটা টোকা পর্যন্ত দেইনি। আর তুই আজ এত বড় দুঃসাহস দেখিয়েছিস? মেয়েটার তো কোনো দোষ ছিল না, কেন ওকে কষ্ট দিয়েছিস? তুই যদি নেক্সট টাইম এসব করেছিস, নিজ হাতে তোর কলিজা এনে তোর হাতে দিব। ইজহান যতটা ভালো আবার তত বেশি খারাপ। আর আমার কলারে হাত দেওয়া, তাই না? ইচ্ছে করছে আরও দুটো দেই। ইছান বেরিয়ে আসলো সানায়ার রুম থেকে, আবার দরজার কাছে এসে থেমে গেল। চোখ চোখমুখ শক্ত করে বলল, তোর কিছু বলতে হবে না, সিআইকে আমি বলে দিব সব। তুই থাকিস ওই হসপিটালে, আমার জন্য আরও ভালো ভালো হসপিটালে বসে আছে। অন্তত চাকরির অভাব হবে না আমার। আর লাস্ট কথা, আমার আর পদ্মের মাঝে যদি আসিস তাহলে আমি ভুলে যাব তুই একটা মেয়ে। শুধু তুই মেয়ে দেখে কিছু করছি না। বলেই ইছান রুম থেকে চলে আসলো। ইছান তার আর পদ্মের রুমের সামনে আসলো। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে রুমে ঢুকলো। রুমে ঢুকা মাত্রই পদ্ম দৌড়ে আসলো ইছানের কাছে। পদ্ম বিচলিত কণ্ঠে বলল, আপনি কোথায় গিয়েছিলেন? পদ্ম, রেডি হও তাড়াতাড়ি, আমরা এখনই বাসায় ব্যাক করব। পদ্ম অবাক হলো। সত্যিই যাবেন বাসায়? হুম। পদ্ম এত কষ্টের মাঝেও হেসে দিল। ইছান খেয়াল করেছে এটা। পদ্ম ইছান আর তার সব জামা কাপড় জিনিসপত্র ট্রলিতে গুছিয়ে রাখছে। সব গোছানো শেষ হয়ে পদ্ম রেডি হয়ে গেল। ইছানও রেডি। ইছান কাউকে কিছু না বলে পদ্মকে নিয়ে চলে আসলো। তার একটা বাসে উঠে পড়ল। রাত 9টা। ইছান পদ্মকে নিয়ে বাসায় আসলো।
আজ আর সেই ফ্ল্যাটে যায়নি, তারা একদম সোজা পদ্মের শাশুড়ি বাড়িতে আসলো। কলিং বাজতেই মনিরা শেখ দরজা খুললেন। ইজহান আর পদ্মকে দেখে তিনি বেশ খুশি হলেন। আবার পরক্ষণেই তার মুখটা আবার অন্ধকার হয়ে এলো। পদ্মকে তড়িঘড়ি করে বাসার ভিতরে আনলেন। এ কি পদ্ম, তোমার এমন হলো কিভাবে? পদ্ম নিশ্চুপ। ইজহান পদ্মের দিকে তাকালেও পদ্ম কিছু বলছে না। কোনো উত্তর না পেয়ে মনিরা শেখ এবার ইজহানকে বলল, কিরে ইজান, কি হয়েছে ওর ওইখানে? 1 মিনিট, তুই কিছু করিসনি তো? ইজহান যেন হঠাৎ করেই আসমান থেকে পড়ল। ও আবার কি করেছে? এই তার মা তাকে কখনো বিশ্বাস করে না, আর পারে উল্টাপাল্টা দোষ তার ঘাড়ে চাপিয়ে দিতে। আশ্চর্য মা, আমি ওকে কি করব? ও হাঁটতে গিয়ে পড়ে গিয়েছে, পাহাড়ি রাস্তা তো। ইজহান উপরে চলে গেল ট্রলি নিয়ে। পদ্মের গালে হাত দিয়ে মনিরা শেখ বলল, দেখছো কেমন হয়ে গিয়েছে তোমার থুতনিটা? দেখে হাঁটবে না? হঠাৎ ড্রয়িং রুমে একজন মহিলা এসে বললেন, মনিরা, কে এসেছে? পদ্ম ঠিক চিনল না মহিলাকে। মনিরা শেখ পদ্মের হাত ধরে টেনে ওই মহিলার সামনে নিয়ে গেলেন। মনিরা শেখ বললেন, ইজানের ফুপি উনি। পদ্ম মুচকি হেসে ওনাকে সালাম করতে গেল, কিন্তু উনি তৎক্ষণাৎ পদ্মকে জড়িয়ে ধরে বলল, আরে আরে, সালাম করছো কেন? মনিরা শেখ পদ্মের কাঁধে হাত দিয়ে বলল, ও তোমার ভাইয়ের পুত্রবোধ। মহিলা পদ্মকে জড়িয়ে ধরা অবস্থায় বললেন, ও আমার ইজহানের বউ? পদ্ম মাথা তুলে তাকালো ওনার দিকে। মনিরা শেখ পদ্মের উদ্দেশ্যে বললেন, ওনার নাম হায়াত শেখ। তোমরাও ফুপি হবে, বুঝছো? পদ্ম মাথা নাড়ল। হঠাৎ শেখও পদ্মের থুতনি ধরে বলল, কি গো, তোমার ওখানে এমন লাল হয়ে আছে কেন? পদ্ম খারাপ লাগছে, আবার লজ্জাও লাগছে। আজ যদি এটা না থাকতো তাহলে তো এমন প্রশ্ন কেউ করতো না। পদ্ম মনমরা হয়ে রইল। মনিরা শেখ বলল, ও ব্যথা পেয়েছে আপা। হায়াত শেখ বলল, দেখছো মনিরা কেমন লাল হয়ে আছে? আচ্ছা আপা, ওকে নিয়ে যাই, ফ্রেশ হতে হবে তো, তারপর না হয় কথা বলো। যাও যাও। পদ্ম মনিরা শেখের ওয়াশরুমে গেল, কারণ সে জানে ইসান তার ওয়াশরুমে হয়তো ফ্রেশ হচ্ছে, তাই সে আর রুমে গেল না। ফ্রেশ হয়ে নিচে আসলো হায়াত শেখ আর মনিরা শেখ রান্নাঘরে, কারণ তাদের কথা শোনা যাচ্ছে। পদ্ম তাদের সাথে যোগ হলো। মনিরা শেখ রান্না করছে, পদ্ম আর হায়াত শেখ কথা বলছে। ইসান দেখলো পদ্ম রুমে আসছে না, তাই নিচে আসলো। সোজা রান্নাঘরে এসে বলল, কি ব্যাপার পদ্ম, রুমে আসনি কেন? পদ্ম হকচকিয়ে গেল। ইজহান একেবারে রান্নাঘরে দরজার পাশে দাঁড়িয়ে আছে। ইজহানকে হায়াত শেখ বলে উঠল, শুধু বইয়ের খবর নিলে হবে? এই যে বুড়ি ফুপিটা দাঁড়িয়ে আছে, তার খবর তো একবারও নিলি না। বুঝলে মনিরা, তোমার ছেলে বিয়ের পর পাল্টে গিয়েছে, এখন আর তার একমাত্র ফুপ্পির খবর নেয় না। ইজহান হায়াত শেখকে জড়িয়ে ধরে বলল, তুমি তো ভালোই আছো দেখছি, কিন্তু আমার বউ তো ভালো নেই, দেখছো না ব্যথা পেয়েছে, একটু ট্রিটমেন্ট করতে নিয়ে যাই। ইজহানের কথায় মনিরা শেখ আর হায়াত শেখ একসাথে হেসে উঠল। যাও, বইয়ের সেবা করে আবার নিচে পাঠিয়ে দাও। ইজহান পদ্মের হাত ধরে টেনে উপরে নিয়ে আসলো। পদ্ম তো লজ্জায় শেষ। সি, এই ইজহানের ভালোই পারে লজ্জা দিতে। রুমে আসার সাথে সাথেই পদ্ম ইজহানের হাত ছেড়ে দিল। ইজহান ড্রয়ার থেকে একটা মলম নিল। পদ্ম কোমরে হাত দিয়ে বলল, আপনি এত বাজে কথা বলেন কেন? মার ফুপ্পি কি ভাবছে বলুন তো, নির্লজ্জ কোথাকার। ইজহান পদ্মের থুতনির মলম লাগাতে লাগাতে বলল, কে কি ভাবছে বা ভাববে সেটা নিয়ে ইজহানের মোটেও আপত্তি নেই, ভাবলে সমস্যা কোথায়? আর আমি তো এখনো কিছুই করিনি, যখন করব তখন নির্লজ্জ বলবে। এর আগে এসব কথা কিন্তু সহ্য করব না পদ্মফুল। ইজহানের কথায় পদ্ম ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কখনো এই লোক ভাবে না, সে ভালো করেই জানে তার কি একটুও লজ্জাবোধ নেই। একটা অসহায় মেয়েকে পেয়ে এসব বলছে। ইজহান পদ্মের মলম লাগালো, শেষ করে আবার জায়গা মতো রেখে দেয়। শোনো, এটা আবার লাগিয়ে নিও, প্রত্যেকবার যে আমি লাগিয়ে দিব সেটা ভেবো না। ইজহানের কণ্ঠ স্বাভাবিক। পদ্ম ভীষণ অভিমান হলো কথাটা শুনে, দ্রুত পায়ে রুম থেকে চলে আসলো।
নিচে হায়াত শেখ আর মুনিরা শেখ বসে কথা বলছে। পদ্ম তাদের কাছে গেল। পদ্মকে দেখে হায়াত শেখ বললেন, কি গো, তোমার বরের সেবা শেষ হয়েছে? পদ্ম সৌজন্যবোধ হাসি দিল, তবে কিছু বলল না। মুনিরা শেখ পদ্মকে ওনার পাশে বসিয়েছেন। মুনিরা শেখ পদ্মর চিবুক ধরে বলল, পরবার দেখে শুনে হাঁটবে, বড় হয়েছে, বিয়ে হয়েছে, সব দিকে খেয়াল রাখতে হবে তো। পদ্ম মাথা নাড়িয়ে বলল। জি মা। হায়াত শেখ পদ্মের কাঁধে হাত দিয়ে বলল, মুনিরা, তোমার ছেলের বউকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। পদ্ম মুচকি হাসল। ছোট থেকেই কেউ যদি তার সামনে তাকে নিয়ে প্রশংসা করে তাহলে সে খুব খুশি হয়। মন চায় প্রজাপতির মতো ডানা মেলে উঠতে। তাদের তিনজনের মাঝে ইজহানের আগমন ঘটল। ইজহান পদ্মর পাশে বসেছে। শুধুমাত্র এখানে মুনিরা শেখ আর হায়াত শেখ আছেন বলেই উঠে যেতে পারছেন না, না হলে তার শাশুড়ি শত প্রশ্ন করবেন। ইচ্ছে করছে উঠে যেতে, পরিস্থিতি এমন যে সে উঠতে পারছে না। হায়াত শেখ ইজহানের উদ্দেশ্যে বলল, ইজহান কি তোমার ওই ফ্ল্যাটেই থাকতো? ইজহানের কোনো হেলদোল নেই, সোফায় একেবারে আধশোয়া হয়ে বসেছে। থাকি, তবে অন্য কোথাও। চাকরি নিলে হসপিটাল থেকে কাছে হলে থাকবো, না হলে এখানে পদ্মকে রেখে যাব। আমি আলাদা থাকবো। ইজহানের কথায় মুনিরা শেখ আর পদ্ম দুজনেই অবাক হয়ে যায়। পদ্ম মনে মনে বলছে, এই লোকটা এমন বলছে কেন? কি আবোল তাবোল বলা শুরু করেছে? মুনিরা শেখ অবাক কণ্ঠে বলল, অন্য কোথাও চাকরি মানে কি বলছিস তুই এসব? ইজহান যে অবস্থায় ছিল ওই অবস্থা থেকেই উত্তর দিল, এই হসপিটালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, অন্য কোথাও চাকরি নিব। কোথায় নিবি এখন? কত হসপিটাল বসে আছে আমার জন্য। বাদ দাও এসব কথা, আমারটা আমাকে ভাবতে দাও। পদ্ম পিছন ফিরে ইজহানের দিকে তাকালো। ইজহান তার দিকে তাকিয়ে আছে। ইজহানের দৃষ্টি যেন খুব গভীর। তৎক্ষণাৎ পদ্ম আবার সামনে ফিরে গেল। মুনিরা শেখ অসহায় কণ্ঠে বলল, তোকে নিয়ে আমি আর পারি না। কেন যে হঠাৎ সিদ্ধান্ত নিস? আমি শুধু তোর ভালো চাই। ইজহান পদ্মের দিকে তাকিয়ে বলল, ভালোই আছি। যে বউ বিয়ে করিয়েছ? সবাই একদম পদ্মের দিকে তাকালো, যা দেখে পদ্মের অস্থির লাগা শুরু করলো। মাথাটা নিচু করে ফেলল। হায়াত শেখ বলল, এরকম সুন্দরী বউ বিয়ে করলে তো ভালো থাকারই কথা। ইজহান হেসে বলল, এই জন্যই তো ভালো আছি। হঠাৎ কলিং বেল বেজে উঠল। মুনিরা শেখ উঠে তাড়াতাড়ি দরজা খুললেন। হুমায়ুন শেখ এসেছে। পদ্ম হুমায়ুন শেখের সাথে বেশ কিছুক্ষণ কথা বললেন। তিনি খুব অমায়িক একজন মানুষ, তা দেখেই বোঝা যায়। পদ্মকে ওনার মেয়ের মতোই স্নেহ করে। বুঝতেই দেয় না যে উনি পদ্মের শ্বশুর, ঠিক তার বাবার মতোই ভালোবাসে। পদ্মের বাবা চলে যাওয়ার পর এই প্রথম পদ্মের কোনো আফসোস হয়নি এই বাড়িতে এসে তাকে, কারণ হুমায়ুন শেখ যেন বুঝতেই দেয়নি কিছু। উনি রুমে চলে গেলেন। ওনার পিছু পিছু মুনিরা শেখও গেলেন। শুধু রয়ে গেল ইজহান, তার ফুপি আর পদ্ম। হঠাৎ হায়াত শেখ পদ্মকে উদ্দেশ্য করে বলল, তা পদ্ম, আমরা দাদি ডাক শুনবো কবে? পদ্ম তো যেন লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। পদ্মকে লজ্জা দিতে ইজহান আরও বলল, তুমি কবে দাদি ডাক শুনতে চাও বলো? যেদিন তোমরা শোনাবে সেদিনই তো শুনতে পারবো, তাই না? আহা ফুপি, থাক, তুমি বেশি টেনশন নিও না। তোমাকে খুব তাড়াতাড়ি দাদি ডাক শোনানোর দায়িত্ব নিলাম। পদ্ম তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তারা কিসব কথা শুরু করেছে? লজ্জা করছে না তাদের? পদ্মর মন চাচ্ছে এখান থেকে উঠে চলে আসতে। হায়াত শেখ হেসে বললেন, বিয়ের আগে তো ইজহান শেখ এমন ছিল না, হঠাৎ কিভাবে বদলে গেল? বউয়ের সঙ্গ পেয়ে বদলে গিয়েছে ফুপি। হায়াত শেখ আরও কিছুক্ষণ বসে ইজহানের সাথে কথা বলল। তিনি এবার উঠে নিজের রুমে গিয়েছে। পদ্ম উঠে গেল আর সাথে সাথে ইজহান পদ্মের হাত ধরে ফেলল। উঠে যাচ্ছ কেন? তা না হলে এখানে বসে কি করব? আপনার লাগামহীন কথাবার্তা শুনবো? আশ্চর্য, আমি কি আগে শুরু করেছি নাকি? হাত ছাড়ুন আমার। ছাড়লে কোথায় যাবে? পদ্ম একটু মজা করে বলল, আপনার থেকে দূরে চলে যাব। সাথে সাথে ইজহান পদ্মকে বুকে টেনে নিল। কোথাও যেতে দিব না। আমার বক্ষস্থলে একেবারে লুকিয়ে রেখে দিব। ভালো লাগছে না এসব। ছাড়ুন, কেউ এসে পড়লে কি ভাববে? ইজহান ছেড়ে দিল পদ্মকে। যাও, এই ইজহান আর আটকাবে না তোমাকে।
ছাড়া পেয়ে পদ্ম ছুটে চলে গিয়েছে, আর ইজান একা একা বসে ফোন টিপছে। রাতে সবাই একসাথে ডিনার করলো। ডিনার শেষে সবাই বসে বসে কথা বলছে। ইজানকে হুমায়ুন শেখ বললেন, তুমি নাকি অন্য হসপিটালে চাকরি নেবে, তোমার মা বলল। হ্যাঁ। এই কথা কেন বলছো? ওই হসপিটালে সমস্যা কোথায়? আর তুমি তো প্রথম থেকে ওখানে আছো, হঠাৎ কি এমন হলো যে এরকম সিদ্ধান্ত নিয়েছো? কোনো সমস্যা হয়েছে কি? না, আসলে আমি চাচ্ছি না ওখানে থাকতে। অবশ্যই কোনো সমস্যা হয়েছে দেখেই তো আমি থাকতে চাচ্ছি না। কি হয়েছে খুলে বলো। আমার বিষয়ে আমাকে ভাবতে দাও, সব ম্যানেজ করে নিব। এসব ছাড়া আর কি বা বলবে? শোনো ইজহান, তুমি ভুলে যেও না পদ্ম কিন্তু তোমার জীবনের সাথে এখন জড়িয়ে আছে। সব সময় নিজের কথাকে বেশি গুরুত্ব দিলে হবে না। মেয়েটা তোমার ভরসায় থাকবে সারা জীবন। তার কথা ভেবে সিদ্ধান্ত নিও। বাবা মাকে তো পাত্তা দাও না। তুমি তো মনে করো আমরা তোমার ভালো চাই না। কখনো আমার কথা পাত্তা দিয়েছো? নিজের যা মনে আসে তাই করো। কেয়ারলেস ছেলে কোথাকার। ইজান খুব কষ্ট করে কথাগুলো হজম করলো। কে বলেছে আমি তোমার কথা পাত্তা দেই না? তোমার কথায় আমি পদ্মকে বিয়ে করেছি। হ্যাঁ, মানছি। আমি তোমার শুধু একটা কথা শুনিনি, তুমি চেয়েছিলে আমি সেনাবাহিনীতে জব করি। এই কথাই তো শুনিনি। কিভাবে তুমি আমাকে এসব অপবাদ দিচ্ছ? এমন না তো, তোমাদের কোনো কথা আমি কখনো পাত্তাই দেই না। আর পদ্ম, তাকে কি আমি অসুখে রেখেছি? ওই হসপিটাল থেকে আরো ভালো হসপিটালে চাকরি করব। কেন ওই হসপিটালে থাকবো না সেটা নিয়ে আর যেন কেউ মাথা না ঘামায়। এসব কথা শুনতে পারি না আমি। আর কি বলেছো কেয়ারলেস ছেলে? কোন ভিত্তিতে এটা বলেছো? কি এমন করেছি তোমার সাথে যে তুমি আমাকে এরকম উপাধি দিয়েছো? আমি বাচ্চা ছেলে না যে এসব কথা মেনে নিব। যদি নেক্সট টাইম এসব কেউ আমাকে বলে, আমি কিন্তু এসব শোনার জন্য বসে থাকবো না। ইজান হন হন করে চলে গেল উপরে। পদ্ম ভয়ে চুপ শিখিয়েছে। কখনো ইসানকে এভাবে কথা বলতে দেখেনি সে। তার জন্য তো এসব হচ্ছে, মাথা কাজ করছে না। যদি বাসার সবাই জেনে যায় তার জন্যই ইসান এমন করেছে, তাহলে তো সবাই তাকে ভুল বুঝবে। অনুশোচনায় পদ্মের চোখ দিয়ে পানি পড়ছে। আবার কেউ দেখে ফেলার আগেই মুছে ফেলল। হুমায়ুন শেখ রেগে বললেন, এই ছেলে সব সময় এমন করে। ছেলেকে ঠিকমতো শাসন করতে পারোনি মুনিয়া। তোমার ছেলে তার বাবার সাথে এভাবে কথা বলেছে। একটিবারও ড্রাগ দাওনি। নিজের মর্জি মতো চলবে সে। দুনিয়া এত সহজ না। তোমার আশকারা পেয়ে ইজহান এমন অভদ্র হয়েছে। হুমায়ুন শেখের কথায় মনিরা শেখ কেঁদে ফেললেন। হায়াত শেখ বললেন, এত বড় ছেলেকে কি শাসন করবে? তুই কি মাকে কম জ্বালিয়েছিস নাকি? কেমন বদ ছিলি, আমি কি কিছু জানি না? আর ইজান যে ডক্টর, ও ভালো হসপিটালে চাকরি করতে পারবে। তুই কেন মুনিরাকে বকাবকি করছিস? অবুঝের মতো ব্যবহার। আর তোর ছেলে তোর মতোই হয়েছে, বাপকা বেটা। হুদাই ক্যাচাল বন্ধ কর। তোর ডাক দেওয়া উচিত হয়নি। ওর ভালো ও ছাড়া কেউ বুঝেবে না। হায়াত শেখের কথায় মনিরা শেখ একেবারে চুপসে গেলেন। তিনি ধপাধপ পায়ে চলে গেলেন। মনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। যাই, পদ্ম এতক্ষণে আড়ালে কেঁদেছে। এখন তার শাশুড়ির কান্না দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না। মনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে বলল, আমার কপালটা খারাপ ছিল মা। আমার ছেলের সাথে বিয়ে দিয়ে তোমার জীবনটাও খারাপ করে দিলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও পদ্ম। বেশ কিছুক্ষণ মনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে নানান কথা বলল। হায়াত শেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ বউয়ের শাশুড়ির কান্না দেখল। তোমরা দুজন গিয়ে এখন তাদের রাগ ভাঙাও, ওদের বোঝাও, আর কান্নাকাটি করো না। অনেক রাত হয়ে গিয়েছে। পদ্ম পা টিপে টিপে রুমে আসলো। রুম পুরো অন্ধকার করে রেখেছে ইজহান। বাহিরে আবছা আবছা আলো বারান্দায় এসে পড়েছে। পদ্ম ভয় পেয়ে দৌড়ে ইজহানের কাছে আসলো। পদ্ম ইজহানকে পিছন দিক থেকে জড়িয়ে ধরল। ইজহান হাত সরিয়ে দিল। আবারও পদ্ম ইজহানকে একইভাবে জড়িয়ে ধরেছে, তাও আগের থেকে আরো শক্ত করে। ইজহানের গম্ভীর কণ্ঠ শোনা গেল, পদ্ম, তোমাকে আমার থেকে ছাড়াতে 1 মিনিটও লাগবে না। সো জোড়াজুড়ি করার আগে ছেড়ে দাও। পদ্ম মোলায়েম কণ্ঠে বলল, উফ ডাক্তার সাহেব, এত রাগ করছেন কেন? ভালোবাসি তো। ইজহান আর ছাড়ানোর চেষ্টা করলো না। এভাবেই কিছু সময় দুজনেই দাঁড়িয়ে থাকলো।
পদ্ম ইসানকে ছেড়ে সামনে দাঁড়া করালো। পদ্ম ইসানের চুলগুলোকে ঠিক করে দিতে দিতে বলল, সবসময় রাগ করলে হয় না, অনেক সময় কিছু কথা শুনে থাকতে হয়। বড়রা কখনো খারাপের জন্য বলে না, আর বাবারা তো একদমই না। এভাবে হুটহাট মেজাজ গরম করা উচিত নয়। ইসান চোখ ছোট ছোট করে পদ্মকে দেখলো। কিভাবে পদ্ম ছেলে মানুষের ছেড়ে একদম একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মতো কথা বলছে। ইসান পদ্মকে টেনে দেয়ালের পাশে দাঁড় করালো। যদিও সে ব্যথা পেয়েছে, তাও টু শব্দ পর্যন্ত করেনি, মুখ খেচে রইল। ইসান পদ্মের পাশে দেয়ালে হাত রেখে বলল,